আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। কথা দিয়েছিলাম সবার আগে আমরা পেইড বেসের ক্লাস শুরু করব এবং সবার আগে আমরা ওয়ার্ম আপ ক্লাস শুরু করেছিলাম এবং ওয়ার্ম আপ ক্লাস আমাদের শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা হচ্ছে পেইড বেসের আসল ক্লাস অর্থাৎ বেসিক ক্লাস, ইংরেজির বেসিক ক্লাস শুরু হচ্ছে। বাংলাদেশে কোথাও কিন্তু এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। সবার আগে শুরু করেছি, লক্ষ্য একটাই, তোমাদের স্বার্থটাকে দেখা। কারণ হচ্ছে কি, তোমার সবার আগে সিলেবাসটা শেষ করে দিতে পারলে তুমি রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবো। অনেক সময় দেখা যায়, প্রতি বছরই দেখা যায় যে কোচিং সেন্টারগুলো সাধারণত পরীক্ষার আগের দিন রাতে বা কখনো সময় পূর্ণাঙ্গ সিলেবাসও শেষ করতে পারে না। যখন পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ না হয়, তাহলে তোমার জন্য কতটা বেদনাদায়ক হয় যে সিলেবাস শেষ হলো পরীক্ষার আগের দিন রাতে, তাহলে রিভিশনটা কখন দিবা, বা 2 দিন আগে শেষ হলো। আমি চাই তোমাদের সবার আগে রিভিশন দাও, এবং রিভিশনটা তোমার একা একা দিতে হবে না, রিভিশনটাও আমরা তোমাদেরকে রিভিশন ক্লাসে দিয়ে দিব, এবং রিভিশন ক্লাসের সাথে তোমাকে সাজেশন দিয়ে দিব কোনটা গুরুত্বপূর্ণ বেশি, এবং ওই ক্লাসে যা বলবো হুবহু ওইখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। আমাদের সাথে কারা কারা যুক্ত আছে আমি দেখতে চাচ্ছি, এবং আজান হচ্ছে, সেই কারণে আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। ঠিক আছে, আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, আজান শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে গিয়ে মূল ক্লাসে শুরু করব। তার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে, আমি আজকে যে টপিকটা পড়াচ্ছি এটা কিন্তু ইংরেজির বেসিক ক্লাস। তো ইংরেজি বেসিকে এই ক্লাসটার পরে কিন্তু অ্যাডভান্স ক্লাস থাকবে। সো আজকের ক্লাসটা করার পর তুমি বুঝতে পারবা যে আসলে ভাইয়া এইভাবে আগে কেউ কখনো আমাকে পড়ায়নি। সো বেসিকের ক্লাসটা করো, তারপর অ্যাডভান্স ক্লাস আছে, ম্যারাথন ক্লাস আছে, সলভ ক্লাস আছে। আমি কথা দিয়েছি যা তার থেকে বেশি তোমাদেরকে দিব। আমি বলেছিলাম বেসিকের ক্লাস দিব তোমাকে 20টা, আমি কথা দিয়েছিলাম, বাট আমি চেষ্টা করতেছি 20টারও বেশি তোমাদের ক্লাস দেওয়ার জন্য, যত বেশি তোমাদেরকে দেওয়া যায়। ক্লাসটা তো আমি নিব, সো তোমাদের ভালো হলে 20টা না 30টা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই, তোমাদের ভালোর জন্য। ওকে, এবং এইটা আমি এনশিওর করলাম তোমরা বাংলাদেশের সকল শিক্ষার্থী থেকে তোমরা আগে আসো। দেখো আমরা কিন্তু কি করেছি, দেখো তো আমরা কি করেছি, আমরা মূলত ক্লাস কি করেছি, একটু মনোযোগ দাও। আমাদের কিন্তু প্রথম যে পার্টটা থাকছিল ওয়ার্ম আপ ক্লাস, ওয়ার্ম আপ ক্লাস কিন্তু
শেষ, মানে ওয়ার্ম আপ হয়ে গেছে যতটুকু। আমরা কিন্তু অলরেডি আমাদের পেইড বেসের ক্লাস শুরু করেছি। বাংলাদেশে অনেকে তো অনেক জায়গায় ভর্তি আছো, বলো তো কোথাও কি ক্লাস শুরু হয়েছে? আমি যদি বলি বাংলাদেশে 10, 15, 20 এবং হচ্ছে 25 তারিখে অনেকের ক্লাস শুরু হবে, 10 তারিখে, অনেকের 15, 20, 25 তারিখে ওদের পেইড বেসের ক্লাস শুরু হবে। যে ছেলেটার ক্লাসটা 25 তারিখে শুরু হবে আর তুমি কিন্তু তার থেকে 25 দিন আগে থাকবা, 25 দিন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু চাইলে অলসতা করে তোমাদের ক্লাস না নিতে পারতাম, আরো স্টুডেন্ট ভর্তি হোক, আরো ভর্তি হোক, পরে ক্লাস নেবো, এটা কখনো করি নাই, এই ধরনের মন মানসিকতা আমি না। সো এই দিক থেকে তুমি মনে করো আমার কাছে সবচেয়ে বড় স্বার্থ আমার স্টুডেন্টদের স্বার্থ, ওটা আমাকে দেখতে হয়। কারণ দিন শেষে আমি এখানে তোমাদেরকে ভর্তি করছি, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ানো, যে কোনো মূল্যে। ওকে, আমরা অনেক শিক্ষার্থী মিলে ক্লাস করতেছি এবং ইংরেজির প্রথম ক্লাস, এবং সকলেই যে কাজটা করবা, প্রথমে যে কাজটা করবো সেটা সবাই একটু মনোযোগ দাও। প্রথম হচ্ছে আজকের ক্লাসে একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের তোমরা তো জানো তোমাদের একটা গ্রুপ আছে, কিন্তু বিশাল বড় একটা গ্রুপ আছে, এই গ্রুপের মেম্বারটা তোমরাই বাড়াই দিবা, ওটা আমি জানি না কিভাবে বাড়াবা। এখানে প্রতিদিন কিন্তু এই বেসিকের ক্লাসের নোটগুলো শেয়ার করতে হবে। নোটগুলো কি করতে হবে? শেয়ার করতে হবে। তোমার খাতায় লিখবা, খাতায় লেখার পরে নোট শেয়ার হওয়ার পরে আমি তোমাদেরকে পিডিএফ দিব, এর আগে পিডিএফ দিব না। তো প্রথম আজকে আমি নিয়মটা আমি আবারও বলতেছি, নিয়মটা হচ্ছে নোট শেয়ার করার ক্ষেত্রে তুমি তোমার নামটা লিখবা, তোমার নাম, নিজের নাম, তোমার নাম লিখবা। তোমার নাম লেখার পরে তোমার নাম লিখবা, প্রথম নাম লেখার পরে তোমার কলেজটা লিখতে পারো, তোমার কোন কলেজ ছিল সেই কলেজটা লিখতে পারো। আর এটা এক্সেপশনাল, তুমি চাইলে লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো। তারপর তোমার টিচারের নাম, টিচার, শিক্ষকের নাম, মেন্টর নাম লিখলাম, মেন্টর। তারপর হচ্ছে ক্লাস সম্পর্কে একটা কথা লিখো, যে ক্লাসটা তোমার কাছে কেমন ছিল। অনেকে বলে ভাইয়া এটা আমার জীবনের সেরা ক্লাস, অনেকে বলে শুভ ভাইয়া আছে আমার জীবনের সবচেয়ে সেরা ইংলিশ মেন্টর। তোমরা যা যা লিখো, তোমাদের মনে যা আসে ক্লাসটা সম্পর্কে বা টিচার সম্পর্কে যা আসে, এটা তুমি হচ্ছে এই ক্লাসে লিখতে পারো, অথবা আমাদের পেইড বেস সম্পর্কে লিখতে পারো। অনেকের একটা ধারণা হয় কি জানো, অনেকে মনে করে ভাইয়া 360 টাকা দিয়ে আপনারা কি সার্ভিস দিবেন, অনেকে বিশ্বাস করতে পারে না। বাট যারা ক্লাস করতেছো তোমরা বিশ্বাস করো, 360 না, যারা 3000 বা 4000 টাকাতে ভর্তি হচ্ছে না, এটা আমি কথা দিলাম, যারা 3000 বা 4000 বা 5000 টাকাতে ভর্তি হচ্ছে, যে সার্ভিসটা পাচ্ছ তার থেকে তোমাকে বেশি সার্ভিস তোমাকে দেওয়া হবে। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে দিব ইনশাল্লাহ। সো এইটা কখনো মনে রাখবে না। তুমি আমার ছোট ভাই, 360 টাকাতে ভর্তি হয়েছো, এর সাথে আমি অনেক সংখ্যা গুণ করে নিছি। আমি ধরে নিচ্ছি আমার ছোট ভাই আমাকে 3360 টাকা না, ছোট ভাই আমাকে 4000 বা 5000 টাকা দিচ্ছে, এবং তার থেকে বেটার সার্ভিস আমি দিব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য। সো তোমরা মনে রাখবা, আমি এই ক্লাস করানোর পরে, ইংরেজি ক্লাস করানোর পর, বেসিকের ক্লাস হবে, অ্যাডভান্স ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে, এর বাইরে একটা কিচ্ছু লাগবে না, এর বাইরে কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, আর নোট যখন করবা তখন কালার পেন ইউজ করবা। আমি তোমাদের নোট করার ক্ষেত্রে বলে দিব, এটা বেসিকের ক্লাস, বেসিকের ক্লাসের পর অ্যাডভান্স ক্লাস হবে, তখন আমরা এমসিকিউ সলভ করে দিব। সো আমরা বেসিকটা স্টার্ট করি। মূলত ইংরেজিটা শুরু করতে হয় কিভাবে বলো? ইংরেজিটা শুরু করতে হয় পার্টস অফ স্পিচ দিয়ে, বেসিকটা শুরু করতে হয় পার্টস অফ স্পিচ দিয়ে। তো পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে কি 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে কি নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি কোথায় প্রিপোজিশন, কোথায় প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? এই যে 8টা প্রকার, এত সুন্দর করে তোমাদেরকে মাইন্ড ম্যাপ করে দিলাম। এটা কি কোথাও পড়ছো এইভাবে? এবার কি কোথাও পড়ছো বলো? এখন প্রিপোজিশন আমরা কি করতেছি? পার্টস অফ স্পিচ পড়তেছি। পার্টস অফ স্পিচ পড়তেছি যেহেতু, আমরা একটু চলো একটা এক্সারসাইজ করি, একটা প্রশ্নের অ্যান্সার করি। সবাই অ্যান্সার করবে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? আমি তোমাদের একটা কোশ্চেন করলাম, আগে পড়ানোর আগে তোমাদের বেসিক একটু দেখার জন্য, চেক করার জন্য তোমাদের একটা কোশ্চেন করতেছি, সেই কোশ্চেনের অ্যান্সারটা দিবা। চলো এই কোশ্চেনের অ্যান্সার বা তুমি দাও। আচ্ছা, আমি বললাম হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বড় করে লিখতেছি তোমাদের দেখার জন্য। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে? ধরো রহিম কোন ধরনের পার্টস অফ স্পিচ? এ নাম্বার দিলাম, রহিম হচ্ছে কি নাউন, কি বলো? নাউন। বি নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আমি সংক্ষেপে লিখলাম। সি নাম্বার হচ্ছে কি অ্যাডভার্ব, ডি নাম্বার হচ্ছে কি ভার্ব। সবাই একটু কমেন্ট করো। এখন আমি জানি সবাই যে কমেন্টটা করতেছো বা করবা, সবাই একটু কমেন্ট করবে, হ্যাঁ? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ রহিম কি একজন ব্যক্তির নাম, রহিম একটা ছেলের নাম বা একটা ব্যক্তির নাম। আর আমরা জানি কোনো কিছুর নাম, বলো ভাইয়া, কোনো কিছুর নাম কি? কোনো কিছুর নাম, নাম বা নাম মানে নাউন, নাম ইকুয়াল টু নাউন, রাইট? নাউন, এটাকে আমরা জানি না? নাউন, ভেরি গুড, চমৎকার।
এই তো পারতেছো। বাট তোমাদের সকলের তোমরা সবাই কিন্তু বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান কিন্তু, বাট দুঃখজনক হলো সত্য, তোমাদের উত্তরটা কিন্তু হয়নি, এটা ভুল। এখন নিশ্চয়ই চটটা একটু আকাশের দিকে উঠলো, কি বললেন এটা ভাইয়া? সারা জীবন টিচাররা পড়াইছে নাম মানে নাউন, নাউন মানে নাম, নাম মানে নাউন। তাহলে নাউন, রহিম তো একটা নাম, রহিম কি একটা নাম? রহিম যদি একটা নাম হয় তাহলে নাউন হবে না কেন ভাইয়া? এটা নাউন হবে না কেন? আসলে এখানে উত্তর কোনটা? তাহলে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, নাকি ভার্ব হবে? কোনটা হবে? তাহলে এটা অ্যাডজেক্টিভ হওয়ার তো সম্ভাবনা নাই, অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা নাই, ভার্ব হওয়ার সম্ভাবনা নাই। আসলে উত্তরটা এখানে নাই। উত্তরটা কি বলতো? উত্তরটা হচ্ছে নান, মানে হচ্ছে উত্তর হচ্ছে কি, আমি একটা অপশন কেটে দিই, কেটে দিলে ভালো হবে। সি নাম্বার হচ্ছে কি অ্যাডভার্ব দিই, ডি নাম্বার হচ্ছে কি নান। নান মানে হচ্ছে কোনোটাই না, উপরে কোনোটাই না। সো উত্তরটা কি হবে? আচ্ছা, কোনো কিছু নামীকে নাউন বলা হয়, রাইট, কোনো কিছু নামকে নাউন বলা হয়। বাট এখন তোমাকে একটা প্রশ্ন করি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, সবাই একটু ঠান্ডা মাথায় উত্তর দিও। আচ্ছা, আমরা কি পড়তেছি? টপিকটা কি? আমরা টপিকটা কি পড়তেছি? আমরা টপিকটা পড়তেছি পার্টস অফ স্পিচ, রাইট? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ মানে কি? বাংলা সংজ্ঞাটা কারো মনে আছে? বাংলা সংজ্ঞাটা ছিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি সবটা লিখলাম না। বাক্যের অন্তর্গত মানে কি? বাক্যের ভিতরে প্রত্যেকটা শব্দ কি পার্টস অফ স্পিচ বলে। এখানে কোনো বাক্য ছিল বলতো? এখানে কি কোনো বাক্য ছিল? এখানে কি কোনো বাক্য ছিল? রহিম কি কোনো বাক্যে ব্যবহার করা হয়েছে? রহিমকে কি কোনো বাক্যে ব্যবহার করা হয়েছে? রহিমকে কোনো বাক্যে ব্যবহার করা হয়নি। এখন তোমাকে যদি আমি বলতাম, যে রহিম goes to school, রহিম goes to school every day। এখন যদি আমি এখানে আন্ডারলাইন করে বলি রহিম কোন পার্টস অফ স্পিচ, তখন এখানে কিন্তু রহিম নাউন, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এইখানে নাউন। এখন বুঝতে পারছো কত বড় একটা ধোঁকা তোমাকে ভার্সিটি অ্যাডমিশন দিতে পারতো? এটা কিন্তু তোমাকে আগে দিয়ে দিছি। এই ধরনের ক্লাস পাবা না, আমি বলতেছি, এই ধরনের ক্লাস, ইংরেজি কোয়ালিটিফুল ক্লাস পাবো না, ঠিক আছে? সো নাউন, তার মানে একটা জিনিস ক্লিয়ার, এখানে এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ। যদি আলাদা করে যদি বলতাম শুধু স্কুল, ধরো বললাম স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ না। যদি বলি গুড মানে ভালো তুমি জানো অ্যাডজেক্টিভ, বাট এখানে কোন পার্টস অফ স্পিচ না। যদি বলি শি ইজ আ গুড গার্ল, এখানে গুডটা কি? এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমি এখানে গুড বললাম অথবা এখানে ব্যাড বললাম, এগুলো তো অ্যাডজেক্টিভ না, তো অ্যাডজেক্টিভই না, বরং এটা কোনো পার্টস অফ স্পিচে না। বাক্যের মধ্যে যখন ব্যবহার করা হবে তখন সেটা পার্টস অফ স্পিচ হবে। বাট বাক্যের মধ্যে ব্যবহার ছাড়া যদি বলি যে কোন পার্টস অফ স্পিচ, কোনো পার্টস অফ স্পিচে না। এটা কি ক্লিয়ার কিনা বলো? অ্যাডজেক্টিভ, এই তো বুঝতে পারছো? ঠিক আছে, তোমাদের ইমরান এইচ রাফি বলতেছে যে ঐশী এইসব কি এক্সাম্পল দেন, কেন দিব? এগুলো কারা? এরা কারা বলো? এরা কারা? তোমাদের ভাইয়া ডিস্টার্ব। ক্লিয়ার? জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, এফরান ক্লিয়ার, রাইসা ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস, ওর লেখাটা খুব সুন্দর। জান্নাতুল ফেরদৌস, আমি ওর নোটগুলো দেখতেছি। তো তুমি যদি জান্নাতুল ফেরদৌস, আমি তোমাকে বলতেছি, তুমি যদি জাস্ট প্রিলিমিনারিটা ভালো করো, আর যদি আমি পড়াচ্ছি আর এর মধ্যে ম্যারাথন ক্লাস হবে, ইংরেজি 3000 এমসিকিউ আমি পড়াবো। সো 3000 এমসিকিউ যখন আমি পড়াবো, তার মানে তোমার ইংরেজিতে তোমার 15তে 15 পাবে। 3000 এমসিকিউ সলভ করতে পারলে আমার ক্লাসগুলো কেউ যদি করে আর কিছু নাও করে, তাও কিন্তু সে ইংরেজিতে 15তে 15 পাবে। তো তাহলে একটু ভালো করে খেয়াল করো, ইংরেজিতে যখন তুমি 3000 এমসিকিউ সলভ করবা, 3K এমসিকিউ সলভ করবা, তার মানে ওটু তোমার ইংরেজিতে 15তে 15 চলে আসবে। আর আমি বিশ্বাস করি, আর লেখাটা ভালো, আর রিটেনে যখন দুর্দান্ত কিছু টেকনিক ওকে দিয়ে দিব, তখন দেখবা যে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর নোট করা সিস্টেমটা ভালো, আর এই জন্য তোমাদেরকে নোট করাচ্ছি, তোমাদের নোটগুলো কিন্তু খেয়াল করি। ওকে, আরিয়ান হাবিব ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, আর ফ্রিন ক্লিয়ার। এখন বলো, এখন কি তোমাকে কোনো ভার্সিটির টিচার বা কোনো ভার্সিটি অ্যাডমিশনে তোমাকে এই ভুলটা কি ধরাতে পারবে?
এই ভুলটা কি কখনো করবা বলো? যদি এখানে বলে টু, এমনি বলে টু, টু কোন পার্টস অফ স্পিচ? তোমরা বলো নাউন, প্রনাউন। আচ্ছা লিখে দিই। আচ্ছা নাউন, প্রনাউন, প্রিপজিশন, প্রিপজিশন আর আছে নান। এটা কোন পার্টস অফ স্পিচ বলো? ওকে নাইম, বুঝছি। রাইসা, জান্নাতুল ফেরদৌস, ইনশাআল্লাহ দোয়া করেন স্যার। দোয়া না শুধু তোমাদের জন্য, আমি কি বলছি, একটা কথা বলছি, তোমাদের জন্য দোয়া তো থাকবেই, বাট তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম আমি করব। তোমরা জাস্ট ওই পার্ট থেকে যদি শুধু আমার ক্লাসগুলো করতে পারো, ঢাকা ভার্সিটি তোমাদের কাছে আটকে রাখতে পারবে না, শুধু ক্লাসগুলো যদি করো। দেখো ভাইয়া 3000 MCQ, কেউ যদি শুয়ে আমার ভিডিওটাও দেখে 3000 MCQ সলভ ক্লাসের টেকনিকগুলো দেখে, ও যদি মনে করে আর নাও করে, বাবা ওর আর পড়াও লাগবে না, ও যদি নাও করে তবু দেখবে ঢাকা ইউনিভার্সিটি ওর পজিশনটা মনে করে 100 ভিতরে থাকবে, আর কিছু লাগবে না। 3000 MCQ, একটা দুটো MCQ, 3000 MCQ তো আমি ওই স্ট্যান্ডার্ডে পড়াবো, লাস্টে সাজেশনও দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? এই প্রিপজিশন কারা বলতেছ? সিনথিয়া, আফরিন, এটা কি কোনো পার্টস অফ স্পিচ? এটা কি কোথাও ব্যবহার করছি আমি? এটা কি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করছি বলো? এই সিনথিয়া এখন ঠিক করে বলো, এটা তো কোনো বাক্যের মধ্যে ব্যবহার করা হয় নাই, কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করছি আমি? করি নাই। তাহলে টু কি না? নর্মালি টু তো প্রিপজিশন, যখন বাক্যের মধ্যে ব্যবহার করবো। নান যারা দিছো সকলে উত্তর ঠিক। নান, নান ম্যাক্সিমাম নান দিছে, একজন ভুল করছে। হ্যাঁ হচ্ছে একটু, টু হচ্ছে একটি প্রিপজিশন, কিন্তু এখানে কি প্রিপজিশন? এখানে কিন্তু প্রিপজিশন না। ওকে আহসান, জিহাদ, টু এখানে প্রিপজিশন না, তুমি ক্লাসের শুরু থেকে করো, ঠিক আছে? নান, নাহার, নেহা, যারা শুরু থেকে করো নাই তারা শুরু থেকে করবা। আমি আবার বলতেছি তোমাদের জন্য, যখন আমি একটা কথা বলছিলাম যে রহিমের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে রহিম, রহিম কোন পার্টস অফ স্পিচ? তোমরা সবাই বলছিলাম যে রহিম ভাইয়া নাউন, রহিম কি নাউন, রাইট? এটা বলছিল না? বাট রহিম এখানে কোনো পার্টস অফ স্পিচে না, কারণ রহিমকে কোনো বাক্যের মধ্যে ব্যবহার করা হয়নি। যদি বলতাম যে রহিম, রহিম ধরো এট রাইস, এতটুকু দিলাম, রহিম এট রাইস, তাহলে রহিম ভাত খেয়েছিল। তো রহিমকে একটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে না? এটা একটা বাক্যের মধ্যে আছে না? বাক্যের মধ্যে থাকলে নাউন। আর যখন বাক্য ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে এরকম করে দেওয়া হবে, এটা কোনো পার্টস অফ স্পিচে না, কারণ পার্টস অফ স্পিচের সংজ্ঞা হচ্ছে বাক্যের অন্তর্গত, মানে বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে, ঠিক আছে? বাক্যের মধ্যে ব্যবহার না করলে পার্টস অফ স্পিচে হবে না। ভাইয়া আজকে আমার কথার উত্তর দেন না। অর্পণ কি বলো, উত্তর দেয় না কেন? প্রশ্ন করো। আজকে সবাই কমেন্ট করতেছে, তো সবাই অনেক চাঙ্গা। অ্যাডমিশনের ক্লাস শুরু হচ্ছে কিন্তু, মানে দুর্দান্ত ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে, ঠিক আছে? অর্পণ বলো তোমার কি প্রশ্ন উত্তর দেন? টু হবে নান, এত নাইম বুঝতে পারছো, শেয়ার। এখন সবাই ক্লিয়ার কিনা বলো? জান্নাতুল ফেরদৌস, রাসেল, রাসেল বলছে ক্লাস করে অনেক ভালো লাগতেছে। ভাইয়া ক্লাস করে ভালো না, তুমি কনফিডেন্স পাবা যে ভাইয়া আপনার ক্লাস করে আপনার থেকে ছেঁকা মানে আর ধোকা কেউ দিতে পারবে না। তো যা ছেঁকা খাবা, যে ধোকাগুলো খাবা পরীক্ষার হলে, এগুলো তোমার আগে আমি দিয়ে দিব, ধোকা দিয়ে তোমাকে আদর করে শিখাই দিব, তখন তো আর কোনো সম্ভাবনা নাই। কি হবে? এটা পরীক্ষার হলে আসতে পারতো, রাইট? তুমি কনফিডেন্টে দেখাইতে নাও, রাইট? দেখাইতা, আর তুমি কি এখন আর দেখাবা? এখন তো আর দেখাবা না। সো ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা বল বেসিকের ক্লাস। এখন বেসিকটা ক্লিয়ার হচ্ছে, এইটাকে বেসিক বলে, বুঝছো? এইটাকে বেসিক বলে। তোমরা একটা মাঝখানে রিলস হয়েছিল না, ভাইরাল হয়েছিল, এটাকে এডিটিং বলে, এটাকে বেসিক বলে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। ইমরান রাখি, রহিম ভাইয়াকে টানাটানি করবে না, অর্পণ ছেঁকা দিবে না, অর্পণ ছেঁকা তোমাকে দিতে হবে। এই ছেঁকাটা দিলে তুমি পরীক্ষার হলে আগে বুঝতে পারবা। এগুলো শুভ ভাইয়া অনেক আগেই পড়াইতেছে, স্যার এই দুষ্টমিটা আমার সাথে করেন না, আমি শুভ ভাই প্রো ম্যাক্স ক্লাস করে আসছি, ঠিক আছে? ওকে, অনেক সুন্দর ক্লাস ভাইয়া, নাই থ্যাংক ইউ। ওকে, এখন তোমরা যে নোটটা করবা সবাই দেখো, আমি জানি এভাবে তোমাদেরকে কেউ পার্সোনাল পড়াতে পারবে না, পড়ানোর সম্ভাবনা এটা, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে যে পরিমাণ ভালোবাসা এবং স্নেহের চোখে দেখি, এভাবে দেখতে হবে, তারপর হচ্ছে কি এই ধরনের পরিশ্রম করার মানসিকতা তারপরে আসবে। তো একটু খেয়াল করো, পার্সোনাল স্পিচটা তোমরা এভাবে লিখবা, একটু কালার পেন ইউজ করো সবাই, কারণ আমি গতকালকে নোটিশ দিয়ে দিয়েছি, কারণ অনেকে হয়তো খাতা কিনবে না, লেট করবে। সো আজকের ক্লাসটা আগামীকালকে রাত না, দিন 11টার ভিতরে নোট করবা, 11টার মধ্যে জমা দিবা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপ। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইভাবেই দিবা, ঠিক আছে?
এইভাবে যা আছে এভাবে। তোমার কাছে বাংলাদেশে, আমি একটা কথা বলছি, আমি তোমাদেরকে বই দেইনি, বাট আমার উদ্দেশ্য তোমাকে বাংলাদেশে সবচেয়ে ভালো ইংরেজি বইয়ের রাইটার বানাবো। এটা কোথাও দেখছো? দেখো নাই। এরকম একটা খাতা যখন তুমি দেখো আমার 20টা ক্লাস শেষ হবে না, বেসিকের সবচেয়ে ভালো ইংরেজিতে বইটা তোমার হাতে থাকবে ইনশাল্লাহ। এবং এই বইটা লেখকও তুমি হবা। লাস্টে লিখে দিবা যে লেখক, লেখক হিসেবে তোমার নামটা লিখে দিবে। এটা কপিরাইট নেই, আমি কপিরাইট দিব না, আমি পড়াচ্ছি, এটা আমি কপিরাইট দিব না। তুমি পারলে এটা নিজের নামে চালাই দিও, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, প্রো ম্যাক্স ক্লাস ফর শো ভাইয়া। কি ভাই 11টা জমা দিব? বুঝি নাই। আচ্ছা কি জমা দিবা? এই ক্লাসে যে নোটটা আছে না, ক্লাস নোটটা 11টা আগামীকালকে জমা দিবা। আগামীকাল 11টার ভিতরে জমা দিবা, 11টায় না 11টার ভিতরে। তুমি তাহলে রাতে নোট করে করতে পারো। এখন দেখো পার্সেস স্পিচ আমরা সবাই জানি 8 প্রকারের হয়, 8 প্রকারের পার্সেস স্পিচ হয়। এখন তোমরা যারা ক্লাস করতেছো না, সবাই একটু মনোযোগ দাও। প্রথমে কি লিখবা? নাউন। নাউনটা কিভাবে ভুল দিবা, কিন্তু ভুল থাকতে লিখবে, এভাবেই করবা। নাউন, প্রনাউন, প্রনাউনের পরে কি লিখবে? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে এখানে লিখবা, ঠিক আছে? এখানে ভার্ব লেখা আছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে লিখবা হচ্ছে ভার্ব। কি লিখবা? ভার্ব। ভার্ব কোথায় আছে? অ্যাডজেক্টিভ। এই যে ভার্ব আছে এখানে, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? এখানে একটু এলোমেলো ভাবে আছে, তুমি সাজিয়ে লিখো। মানে পুরো 8টা পার্টস অফ স্পিচকে এরকম করে ঘুরে লিখো। আর এটা এটা কি? এটা পার্টস অফ স্পিচের মাইন্ড ম্যাপ। এটা কি বলতো? পার্টস অফ স্পিচের মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ কথা কি লিখবা? দেখো নোটটা রাখো তোমার কাছে। মাইন্ড ম্যাপ, এমএপি। এটা কি বলো? পার্টস অফ স্পিচের একটি মাইন্ড ম্যাপ, ঠিক আছে? সো আমরা এটা সবাই জানি যে পার্টস অফ স্পিচ কত প্রকার, এবং এই প্রকার ব্যাপারটা আমরা সবাই জানি। নাউন কাকে বলে? প্রথমত হচ্ছে আমরা আজকে পড়বো নাউন, তারপরে প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো নিয়ে আমরা কাজ করবো। সো নাউন কাকে বলে, নাউনের প্রকার ব্যাপারটা কি, তোমরা সবাই একটু মনোযোগ দাও। নাউনের ক্লাসিফিকেশনটা, প্রকার ব্যাপারটা প্রথমত দুইটা ধরনের উপর বেস করে। একটা হচ্ছে অনুভূতির ভিত্তিতে, অনুভূতির ভিত্তিতে, আর হচ্ছে গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা যায় যে নাউনটাকে, আর একটা হচ্ছে আনকাউন্টেবল, যে নাউনটাকে গণনা করা যায় না। এটা কাউন্টেবল, আনকাউন্টেবল না আমরা, আচ্ছা কাউন্টেবল আনকাউন্টেবল না আমরা বিতর্কে আমরা যাবো। সেই বিতর্কে যাওয়ার আগে তোমাকে আরেকটু প্রকার নাউনের সাথে পরিচয় করে দিতে চাই। সেটা হচ্ছে কি, অনুভূতির ভিত্তিতে যে দুই প্রকার নাউন আছে না, একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনের মধ্যে কয় প্রকার আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই যে প্রকার ব্যাখ্যা, এটা বলো ক্লিয়ার কিনা? প্রথম হচ্ছে নাউন অনুভূতির ভিত্তিতে একটা প্রকার আছে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও। এই চকটাকে ক্লিয়ার হইলো কিনা? আমি আবারও বলতেছি, দেখো নাউন তোমরা এইভাবেই করবা, এরকম করে বলতে থাকতে করবা। নাউন কত প্রকার? প্রথমত একটা ভিত্তিতে, একটা অনুভূতির ভিত্তিতে একটা প্রকার, আর হচ্ছে গণনার ভিত্তিতে। তো অনুভূতি আর একটা গণনা। অনুভূতির ভিত্তিতে যখন একটা কনক্রিট নাউন, একটা কি বলো? কনক্রিট, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটা কি? কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। মুখস্থ হয়েছে? তারপর হচ্ছে গণনার ভিত্তিতে নাউনটা দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। আর কাউন্টেবল নাউন যেটা, যেটা গণনা করা যায়, এটা আবার দুই প্রকার, একটা সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। এটা বুঝতে পারলে কিনা? গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। দেখো বেসিকটা এইভাবে কেউ ধরে ধরে পড়াবে না ভাইয়া। সব ক্লাস করলে ভালো কিছু করবো ইনশাল্লাহ। হ্যাঁ ক্লাস সব করলে ভালো কিছু করবা, মাস্ট ভালো করবা, এবং এত ভালো করবা বাংলাদেশের রেকর্ড করবা ইনশাল্লাহ। দেখো আমি একটা কথা কি জানো, আমি একটা কথা বিশ্বাস করি, খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে কি, সাধারণত বাংলাদেশে যে ফার্স্ট হয় 60 নম্বরের মধ্যে, 60 নম্বরের মধ্যে 52 বা 53 পায়, কখনো কিন্তু 60-এর মধ্যে 60 পায় না। তো আমি চাই তুমি ফার্স্ট হো, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে 52, 53 না, 60-এর মধ্যে 60 পেয়ে তুমি ফার্স্ট হো, এবং এটা রেকর্ড হোক, এবং বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে তোমাকে দেখায় যে এটা সম্ভব। কেন সম্ভব কথাটা বললাম? এইটা এই কারণে সম্ভব, তুমি যখন ইংরেজিতে 15-তে 15 পাবা, ইংরেজিতে 15-তে 15 পাবা, আর আমি যেভাবে ইংরেজিতে তোমাকে পড়াচ্ছি একদম বেসিক থেকে ধরে, ইংরেজিতে নিশ্চয়ই তুমি 15-তে 15 পাবো। অনেক স্টুডেন্ট 15-তে 15 পাইছে, বিগত বছরে পাইছে। তারপর দেখো বাংলাতে 15-তে 15 পাবা। জুবাই ভাইয়ের ক্লাস কালকে ক্লাস করবা না, বুঝতে পারবা। এখন তো ক্লাস শুরু হয় না, জাস্ট টুকটাক ক্লাস দেওয়া হয়েছে। জিকে সাজাদ ভাই তোমাকে যে টপিকগুলো দিবে না, এগুলো আমিও তোমাকে হেল্প করবো। কিন্তু 30টা টপিক দিবে, এই 30টা টপিকও যদি পড়ো তাও 25 নম্বর পাবো, 25 প্লাস পাবা। এই 30 টপিকের বাইরে কোনো প্রশ্নই আসে না। আর সাম্প্রতিক টুকটাকে ভালো করে খোঁজ করে নিলে মোটামুটি 30-30 পেয়ে যাবা। তো এটা কি অসম্ভব কিছু না। তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো, আমাকে ফলো করতেছো, বিশ্বাস রাখো ভাইয়া, শুধু চান্স পেতে চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা ভালো পজিশন করতে চাই, এবং অতীতের সকল রেকর্ড ভেঙে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে চাই। এই বিশ্বাস তোমার মধ্যে তৈরি হলে আমার পরিশ্রম সার্থক হবে, এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে ভাইয়া? ওকে, এটা কি
ক্লিয়ার কিনা আমাকে বলো তো, এটা কি ক্লিয়ার যে গণনার ভিত্তিতে যে নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল যে নাউনটাকে গণতে পারে, কিরকম যেমন বোতলকে আমরা গুনতে পারি, পেন কলমকে গুনতে পারি, এগুলো কি কাউন্টেবল নাউন। আর কিছু নাউন আছে যেগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা গুনতে পারি না, এগুলো কেমন নাউন? এক্সাম্পল দিলাম, যেমন ভালোবাসা, যেটাকে বলি ভালোবাসা, লাভ। লাভ কি কখনো গোনা যায়? ভালোবাসাকে কি গুনছে যে আমাকে একটা ভালোবাসছে, দুটো ভালোবাসছে? আর একটা হচ্ছে সততা, অনেস্টি, এগুলো কি গোনা যায়? এগুলো কি গোনা যায় বলো? এগুলো গোনা যায় না। ঠিক আছে, আরো কিছু জিনিস কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না, ব্যাপারটা এরকম না। অনেক কাউন্টেবল নাউনকে গণনা করা যায় কিন্তু গুনি না আমরা, যেমন চুল। চুল কিন্তু আনকাউন্টেবল নাউন। চুলকে আমরা, তুমি চাইলে বলো ভাই আপনার মাথা চুলগুলো কাউন্ট করবো 1 2 3 করে, চুলকে গণনা করা যায়, চাইলে তুমি গুনতে পারবা, তুমি দুষ্ট হইলে, বাট আমরা গুনি না। তো চুল কি আনকাউন্টেবল। পানি, পানি কি তুমি গুনতে পারবা? একটা দুইটা পানি আছে, গুনতে পারবা না। পানিকে আমরা পরিমাপ করতে পারি। আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলোকে গোনা যায় না, বা গোনা গেলেও আমরা গুনি না। তার মানে এই কথার মাথায় রাখতে, অনেকে এই বেসিকটা, অনেকে বলে যে আনকাউন্টেবল মানে গোনা যায় না, ব্যাপারটা এরকম না। প্রথমত হচ্ছে কি, একটু এইখানে এই নোটটা করবা, ঠিক আছে? এইখানে এই নোটটা করবা, এখানে দেওয়া নেই। আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না, গণনা করা যায় না। এই নোটটা তোমরা করবা, এখানে অ্যাড করবা। 2 নম্বর হচ্ছে কি, গণনা করা গেলেও পরিমাপ করা যায়। যেমন পানিকে গোনা যায় না, বাট আমি বলতে পারি 1 লিটার, হাফ লিটার, 2 লিটার, তাহলে কি পরিমাপ করা যায়। কি করা যায়? পরিমাপ, পরিমাপ করা যায়। তাহলে আরেকটা হচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, গোনা গেলেও মানে কাউন্ট করতে পারলেও, মানে গুনতে পারলেও যে নাউনগুলো গুনি না, যেমন চুল, রাইস, ভাত। তুমি চাইলে দুষ্টুমি করে বলতে পারো যে অল্প কিছু ভাত নিয়ে বললো ভাই আমি একটা রাইস, দুইটা রাইস, তিনটা রাইস বলতে পারো। ভাত আমরা যখন খাই কাউন্ট করে খাই না। সো ভাত বা রাইস এগুলো যেগুলো গণনা করা গেলেও গণি না, এমন নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল। গণনা করা গেলেও গণনা করা হয় না। এটা কিন্তু তোমার নোটে অ্যাড করবা, যারা ক্লাস করবে না তারা কিন্তু এটা অ্যাড করবে না। এটা দেখো ক্লিয়ার কিনা? তাহলে আনকাউন্টেবল নাউনটা ক্লিয়ার, যে প্রথমত হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিছু আনকাউন্টেবল নাউন আছে, এর মধ্যে যতগুলো পৃথিবীতে আনকাউন্টেবল নাউন আছে এর মধ্যে কিছু আনকাউন্টেবল একদম গুনাই যায় না, যেমন পানি, দুধ, যেটা মিল্ক, এগুলো গুনাই যায় না। আর কিছু নাউন আছে এগুলো গণনা করা যায়, যেমন গণনা করে আমরা ব্যবহার করি না, এগুলো পরিমাপ করে ব্যবহার করি। যেমন চিনি, চিনি চাইলে গুনতে পারবা। ভাত মানে রাইস বা চাল গুনতে পারবা, আর আমরা গণনা করে পরিমাপ করি না, এগুলো পরিমাপ করি, গণনা করি না। যে সকল আমাকে গণা যায় কিন্তু গণনা না করে আমরা পরিমাপ করি, ওই নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে গণনা করা যায় না কিছু নাউন আছে, এটা আনকাউন্টেবল। যেগুলো গণনা না করে পরিমাপ করি সেগুলো আমাদের আনকাউন্টেবল নাউন। এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু নাউন গণনা করা গেলেও আমরা এগুলো কাউন্ট করি না বা গণি না, সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। এটা কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে সবাই বলো ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার হলে সবাই বলো ভাইয়া ক্লিয়ার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, চমৎকার, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের একটু কথা বলি। তোমাদের অফলাইনে যখন তোমরা অনেকে ভর্তি হয়েছো, যারা অফলাইনে পড়বা, ডিরেক্ট একটা কথা বলা হবে যে আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না। কতটা? অনেকে বলবা, তুমি হচ্ছে মানে ওদের সাথে বিতর্ক দরকার না, তুমি জেনে রাখো যে আনকাউন্টেবল নাউন, কিছু আনকাউন্টেবল নাউন এগুলো কাউন্ট বা গণনা করা যায় না, এই কথাটা সত্য। বাট কিছু কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে যেগুলোকে গণনা করা যায় বাট আমরা কাউন্ট করি না বা গুনি না, সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাবে। সো এই তিনটা জিনিস তুমি লিখতে পারবা কিনা বলো? এই নোটটা থাকলে বাংলাদেশে এমন কোনো বই নেই ভাই, আমি সব বইয়ে পড়ছি ভাই, এমন কোনো বই নাই যে বইয়ের মধ্যে এরকম পড়ে সব A to Z চুল ছাড়া বিশ্লেষণ করে বলা হয়েছে, কোথাও বলা হয়নি। কোনো জায়গায় পড়ছো, করার পর তোমার মধ্যে কনফিউশন তৈরি হয় ভাই এটাকে কি ভাই আপনি বললেন কাউন্টেবল আনকাউন্টেবল মানে গণনা করা যায় না, ভাত তো বা আমি গুনতে পারি চাইলে তো গণনা করা যায়, তখন কিন্তু তোমার মধ্যে এই প্রশ্ন তৈরি হয়। সো এই ধরনের প্রশ্ন তৈরি হবে না। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কি? যে পেন, কলম। তারপর যদি বলি ফোন, ফোন গোনা যায়, একটা মোবাইল, দুইটা মোবাইল, একটা কলম, দুইটা কলম। তারপর মানুষকে আবার কাউন্ট করতে পারি, আমার এখানে 10 জন মানুষ আছে, 20 জন মানুষ আছে। তো মানুষ যদি একজন হয় বা বস্তুটা বা নাউনটা যদি একটা হয় তাহলে সিঙ্গুলার, আর একের অধিক হলে সেটা হচ্ছে প্লুরাল। তো কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি বুঝতে পারলা কিনা বলো? বেসিকের ক্লাস, এর থেকে ভালো হওয়া পসিবল না। তুমি যখন অফলাইনে পড়বা তখন বুঝবো ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, নাতাশা একটা ক্লিয়ার।
ওকে, তারপর আসো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ নাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ নাই। আধুনিক যারা গ্রামারিয়ান ব্যাকরণিক ওরা ডিরেক্টলি বলে কি জানো, ওরা বলে নাউন 5 প্রকার। ওরা এই এই কনক্রিট নাউনটাকে কাউন্টই করে না, বলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো 5 প্রকার। বইতে এরকম আছে, বাট বিস্তারিত তোমাকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা নিয়ে কনফিউশন হওয়ার সৃষ্টি হওয়ার কিছু কারণ নেই। কখনোই পরীক্ষা তোমার নাউন কত প্রকার, পার্সন স্পিচ কত প্রকার, এই যে প্রকারভেদ এগুলো কখনো পরীক্ষা হলে আসে না, কারণ এগুলো নিয়ে তর্ক বিতর্ক থাকে, তো এই কারণে পরীক্ষা এগুলো আসে না কখনো। তাই এইগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এখন আসো কনক্রিট নাউনের প্রকার কটা, এই জিনিসটা ভালো মাথায় রাখো। কনক্রিট, দেখো কনক্রিট, এইটা এই কনক্রিট নাউনটা কত প্রকার করতেছে আবার। কনক্রিট নাউনটা, এই নাউনটা দেখো আবার প্রপার নাউন। প্রপার নাউনটা কেমন? প্রপার নাউনটা হচ্ছে এরকম নাউন যে নাউন দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাইতেছে। প্রপার একটা ব্যক্তির নাম, যেমন শুভ বললে, শুভ বলে তুমি কাকে বুঝতেছো? আমাকে বুঝতেছো। এখন যদি বলি রহিম বললে কাকে বুঝতেছো? একটা রহিম ভাইকে বুঝতেছো, একটা ভাইকে, তাই না? অথবা তোমার একটা নাম যদি বলি, এখানে অর্পণ আছে আমাদের ক্লাসে, আমি বললাম অর্পণ। হ্যাঁ, অর্পণ বলতে কি একটা ব্যক্তিকে বোঝায়, একটা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝায়, এটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট। কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলো নাউন আমরা এখন বিস্তারিত পড়বো, সবগুলো নাউন বিস্তারিত পড়বো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে একটু এইখানে একটু দেখা দিচ্ছি, আর একটু এখানে দেখাতে চাই। এখানে যে আমি লেখাগুলো লিখছিলাম ক্লাসে কিন্তু দেওয়া আছে, ওই ক্লাসের নোটটা কিন্তু করবা। এখানে কিন্তু লেখাটা এখানে নাই, বাট আমি কিন্তু করে দিছি, ওটা তোমাদের নোট খাতার জন্য থাকে, না হয় কিন্তু ভুলে যাবা। আর এই নোটগুলো, ক্লাস নোটগুলো থাকলে তোমার পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা অনেক সহজ হবে। এখন আসো কনক্রিট নাউন, যে আমরা একটা একটা করে ধরে পড়ি। কনক্রিট নাউন কি? যে নাউনগুলোকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায় এবং যাদেরকে শারীরিক উপস্থিতি আছে সেগুলো কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন কোনগুলো একটু ভালো করে খেয়াল করো, এইভাবে তুমি নোটটা করবা যে কনক্রিট নাউনগুলো কি করা যায়, চোখে দেখা যায়। তার মানে চোখে দেখা যায় যে নাউনগুলো, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। যে নাউনগুলোকে স্পর্শ করা যায়, মানে ধরা যায় আর কি, ধরা যায়, ঠিক আছে? এবং যে নাউনগুলো শারীরিক উপস্থিতি আছে, এটা আবার কেমন? সব নাউন দেখা যায়, মানে নাউন তো সবই দেখা যায়, তো এমন কিছু আছে যেগুলো দেখা যায় না? হ্যাঁ আছে। ভালোবাসা কি কোনোদিন দেখছো? বলো। লাভ, এই ভালোবাসা কি কখনো দেখছো তোমরা? বলো। ভালোবাসার মানুষ দেখছি, প্রেমিক প্রেমিকা দেখছি, বাট ভালোবাসাটা কি জিনিস এটা কি দেখছো কোনোদিন? দেখো নাই। তোমরা কি কখনো সততা, মানে অনেস্টি, এই সততা পরায়ণ বা সৎ ব্যক্তি দেখছো, সততা কখনো দেখছো? দেখো নাই কিন্তু। কারণ এইগুলো কি, এগুলোকে ধরাও যায় না। ভালোবাসাকে ধরা যায়, ভালোবাসার মানুষকে ধরা যায়। এগুলো কি ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। এগুলো কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। এগুলো কি শারীরিক উপস্থিতি আছে? যেমন কলমে একটা শারীরিক উপস্থিতি আছে, কলমটা দেখতে পাচ্ছি, একটা অবজেক্ট আছে, এরকম কি শারীরিক উপস্থিতি আছে? নাই। তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলোর ওকে, আর যেগুলোর খেয়াল করো, যেগুলোকে চোখে দেখা যায়, এত ভালো করে ভাঙিয়ে ভেঙে বলাচ্ছে কিন্তু দেখো, চোখে দেখা যায়, যেমন কলম, এটা স্পর্শ করা যায় কলমটাকে, এবং শারীরিক উপস্থিতিও কিন্তু কলমটার আছে, মানে এখানে একটা অ্যাবসেন্স বা প্রেজেন্টের ব্যাপার আছে, তো কলমটা আছে, আমি ফেলে দিলে নাই, তো শারীরিক উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যায়। তার মানে আমরা এটাকে ক্লিয়ার কিনা যে কনক্রিট নাউন হচ্ছে সেই নাউনগুলো, যে নাউনগুলোকে চোখে দেখা যায়, যে নাউনগুলোকে স্পর্শ করা যায়, যে নাউনগুলো শারীরিক উপস্থিতি আছে, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। এটা ক্লিয়ার কিনা বলো? ওকে, ক্লিয়ার। অর্পণ, সানজিদা, সাকিব আল হাসান, তোমার নামে কিন্তু একটা বেস্ট প্লেয়ার আছে, তাই না? তোমার নামে একটা বেস্ট প্লেয়ার আছে না, নাম্বার 1 আছে। তো আমিও চাই ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি এক জায়গায় নাম্বার 1 হয়ে যাও, ঠিক আছে? ক্লিয়ার নাতাশা, ক্লিয়ার। তারপর একটু খেয়াল করো, মনোযোগ দাও। এখন আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনক্রিট নাউন যেটা ছিল না, তার বিপরীত। কনক্রিট নাউনটা কি ছিল? যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ধরা ছোঁয়া তো একই জিনিস, স্পর্শ করা একই জিনিস। শারীরিক উপস্থিতি, 3টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম। আর যে নাউনগুলোর মধ্যে এই 3টা বৈশিষ্ট্য নাই, বরং উল্টো আছে। যে নাউনগুলো দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নাম বোঝায় এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয় গ্রাহ্য না, যে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় মানে কি? পঞ্চ ইন্দ্রিয় বলে না? ইন্দ্রিয় পাশে যেমন চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি? যেগুলোকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। ইন্দ্রিয় দিয়ে কি করা যায় না? অনুভব করা যায় না। যেমন আমি আগে এক্সাম্পলটা নিই,
ভালোবাসাকে কি কখনো তুমি মানে যে কোনো পাঁচটা তোমার অর্গান যে আছে, যেমন চোখ আছে, নাক আছে, কান আছে, ত্বক আছে, এগুলোতে তুমি কি ভালোবাসার কোনো ঘ্রাণ আছে, সুগন্ধ বা দুর্গন্ধ নাই? তারপরে তুমি চোখ দিয়ে দেখলে, চোখ দিয়ে কি ভালোবাসা দেখা যায়? ভালোবাসার মানুষ দেখা যায়, এখানে ভুলটা করবা। ভালোবাসার মানুষ দেখা যায়, প্রেমিক প্রেমিকা দেখা যাবে, ভালোবাসাটা দেখা যায় না। আমরা আরেকটা জিনিস, এই ভালোবাসার কোনো সাউন্ড আছে কানে শোনা যায়? শোনা যায় না কিন্তু। তো এই ধরনের নাউন গুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো শুধু অনুভব বা কল্পনা করা যায়, ভালোবাসাটাকে শুধু অনুভব করার বিষয় বা কল্পনার বিষয়। ঠিক তো সেখানে বলতে পারি সততা। সততা কি ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তার শারীরিক উপস্থিতি নাই, এটাতে কি শুধু অনুভব করা যায়, তাই না? তো কল্পনা করা যায়, তো কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কথাটাকে ক্লিয়ার কিনা, সংজ্ঞাটাকে ক্লিয়ার কিনা বলো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি ক্লিয়ার? ক্লিয়ার হলে পরবর্তী অংশে যাবো। নাইম, জি ভাইয়া। ভাইয়া এত সুন্দর করে আগে কেউ বুঝায়নি। খাইরুল, ইনশাল্লাহ বললাম তো, বাংলাদেশের মানে তোমার লাইফে একটা জিনিস সাধারণত আমরা একটা জিনিস জানি যে টাকা কম হলে মান খারাপ হয়। আর তুমি এখানে এই জায়গাটা মধ্যে এক্সেপশন করো, টাকা কম বাট মান সব থেকে বেশি, মান সবচেয়ে ভালো। এবং এটা আমি যদি বেঁচে থাকি, কথাটা লিখে রাখো, আমি যদি তোমাদের লাস্ট পর্যন্ত বেঁচে থাকি, তোমাদেরকে সর্বোচ্চ ভালো মানের সার্ভিস না দেওয়া পর্যন্ত আমি কিন্তু এই প্ল্যাটফর্ম ছাড়বো না। এটা আমার একটা প্রতিজ্ঞা বলতে পারো। তোমাদেরকে এই ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং টপ পজিশনে না করা আমি যাব না। এটা আমার প্রতিজ্ঞা ভাই। এখন তুমি আমাকে পাগল বলো, ছাগল বলো, যাই বলো, তোমার জন্য যা করা লাগে, রাতে 10টার সময় ক্লাস নেওয়া লাগবে, নিবো আমি ভাই, নিবো, আমি প্রস্তুত। ঠিক আছে, তোমাদের জন্য যত স্যাক্রিফাইস করা লাগে আমি করবো। এই ধরনের কেউ বলছো, শুনছো কোচিং সেন্টারে যাবা এবং 10টা এমসিকিউ পড়াবে না, এটা আমি ফিল করছি, আমি রিয়েলাইজ করছি। কিন্তু আমি গ্রামারটা ভালো পারি, বাট এমসিকিউ আমি সলভ করতে পারি না। তো আমি গ্রামার ভালো পারলে লাভ কি? আমি যেমন পরীক্ষা হলো তোমার এমসিকিউ আসবে, এই জন্য কিন্তু আমি একটা দুটো না 3000 এমসিকিউ সলভ করে দিব। ঠিক আছে, সো থাকো ভাইয়া, লেগে থাকো, এমন কিছু পাবা। দিন শেষে একটা কথা বলবে ভাইয়া, জীবনে বেস্ট কিছু পাইছি, এইচএসসি পড়ে আপনার কাছে পড়ে অনেক ভালো কিছু পাইছো, এটা তোমরা ফিল করতে পারো। কয়দিন পরে ফিল করতে পারবা, ক্লাসের কোয়ালিটি দেখো, কয়দিন পরে আরো ভালো ক্লাস যখন আসবে, আরো ম্যারাথন ক্লাসগুলো আসবে, দেখার পর মুগ্ধ হবা। এই কথাটা আমি লিখে রাখলাম। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা একটু খেয়াল করো এই জায়গাটাতে। এখন আসে প্রপার নাউন। প্রপার নাউন কোন প্রকারের নাউন? নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন? সবাই উত্তর দাও। প্রপার নাউন কোন প্রকারের নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাকি কনক্রিট? সবাই উত্তর দাও। বলছে সবাইকে নাম্বার 1 চান, তাহলে বাকিরা তো কি করবে? দেখো, নাম্বার বাংলাদেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, 50টার মতো আছে। তোমরা এখানে প্রায় 50 জনের মতো ক্লাস করতেছো, তুমি 50টা পাবলিক ইউনিভার্সিটি ফার্স্ট হবা, তাইলে হলো। আর ফার্স্ট তো সেই হবে যে সর্বোচ্চ কঠোর পরিশ্রম করবে। ঠিক আছে, আমি বলতেছি আমার ক্লাসগুলো যদি কেউ করে, তাও দেখো ওর র্যাঙ্ক থাকবে 100-এর ভিতরে। রেগুলার ক্লাসগুলো যদি করে, এর 100-এর ভিতরে র্যাঙ্ক থাকবে। ওরা ইংরেজিতে আসলে কোনো কিছু আটকানো সম্ভব না। যে প্রশ্নটা করলাম সেটা উত্তর দাও। এই তো প্রপার নাউন। এই ইরফান, মাইট দিব, কিন্তু মাইট দিব ইরফান তোমাকে। প্রপার নাউন হচ্ছে কি, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু প্রকার বেদাচ্ছে পাগল। এই মনোযোগ দাও ক্লাসে, অমনোযোগী ছিল, ওর জন্য একটু আবার রিপিট করতেছি। দেখো, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের, এই দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ ছিল? এর কোনো প্রকার আছে? এটা কোনো প্রকার নাই। কনক্রিট নাউনের 4টা প্রকার আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই জিনিসটা যেন ভুল না হয়। আর তার মানে কনক্রিট নাউন কয় প্রকার? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, 4 প্রকার। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ নাই, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এর আবার কোনো কিসের প্রকার? ঠিক আছে, ওর কোনো প্রকারই নেই। ক্লিয়ার? কনক্রিট, নোর কনক্রিট, অর্পণ কনক্রিট। আচ্ছা, হামিয়া কি যেন লিখছে, ওটা আমি তোমার নামে বুঝতেছি না। প্রপার নাউন হচ্ছে গিয়ে কনক্রিট, তারপর হচ্ছে গিয়ে সাবা কনক্রিট, সিনথিয়া কনক্রিট, তারপর হচ্ছে গিয়ে ওই গোবিন্দ, সে তো কনক্রিট বাংলা লিখে দিছে। ওকে, কনক্রিট। ওকে, এখন আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউন আমরা বুঝি যে কনক্রিট নাউনের একটা প্রকার আছে প্রপার নাউন। প্রপার নাউন দ্বারা কি বোঝায় আসলে, এই জিনিসটা তোমাকে একটু খাতায় নোট করতে হবে। যখন নোটটা করবা ভালো করে খেয়াল করো, নোটটা যখন করবা, যে নাউন দ্বারা পুরো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, এটা ভালো করে খেয়াল করো। বস্তুর নাম বোঝায়,
স্থানের নাম বোঝায় বা সংস্থার নাম বোঝায়, তাহলে ইত্যাদি নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝায়, তখন এটাকে কি বলা হয়? প্রপার নাউন। ব্যক্তি বলতে কি বোঝাচ্ছি? ব্যক্তি ধরো শুভ, আমাদের শুভ ভাইয়ের নাম লিখলা, শুভকে একটা ব্যক্তির নাম না, ব্যক্তির নাম কি? নির্দিষ্ট ব্যক্তির নাম হলে প্রপার নাউন। নির্দিষ্ট বস্তুর নাম, ধরো পেন, যেটা আমি লিখতেছি কলম, এটা বস্তুর নাম, তাহলে এটা কি? প্রপার নাউন। স্থানের নাম লিখলাম ঢাকা, ঢাকা কিন্তু স্থানের নাম না, তুমি খুলনা লিখতে পারো, বরিশাল লিখতে পারো, নেত্রকোনা লিখতে পারো, ময়মনসিংহ লিখতে পারো, তোমার জানা এটা লেখো, নির্দিষ্ট স্থানের নাম, এটা কি? একটা প্রপার নাউন। বাট সংস্থা, তোমরা যখন জাতিসংঘকে একটা সংস্থা না, জাতিসংঘ একটা সংস্থা, ইউএন, ইউনাইটেড নেশনস, এটা একটা সংস্থার নাম। তাহলে আমরা কি বলতাম? ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বা সংস্থার নাম, যাই বোঝানো হোক না কেন, এটা কি হবে? প্রপার নাউন। এটা কি ক্লিয়ার কিনা বলো? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? কনক্রিট ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তার মানে দেখো প্রত্যেকটা কিন্তু ধরে ধরে পড়ালাম। তোমরা এই নোটটা করার পরে এখানে এক্সট্রা যে জিনিসটা অ্যাড করবা, এক্সাম্পলের আগে তোমরা লিখবা ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তির নাম, তারপর লিখবা বস্তু, ঠিক আছে, তারপর কি লিখবা? বস্তুর পরে স্থান লিখবা, 4 নাম্বার দিবা সংস্থা, এরকম করে লিখবা। তাহলে ব্যক্তির নাম হলো নাউন, প্রপার নাউন, বস্তুর নাম হলো প্রপার নাউন, স্থানের নাম হলো প্রপার নাউন, সংস্থার নাম হলো ওটা কি? প্রপার নাউন। ক্লিয়ার কিনা বলো? এই তো, হ্যাঁ তো ক্লিয়ার, এত ক্লিয়ার হয়ে গেলে? ওকে, ক্লিয়ার, ওকে, চমৎকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং একটা গুরুত্বপূর্ণ একটা নোট এখানে নোট করবা, গুরুত্বপূর্ণ একটা নোট। সেই নোটটা কি বলতো? নোটটা হচ্ছে প্রপার নাউনটি সেন্টেন্সের যে স্থানে থাকুক না কেন সেটা সাধারণত ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের অক্ষর লিখতে হবে। সেন্টেন্সের শুরুতে হইলেও ধরো লিখলা শুভ, ঠিক আছে, সেন্টেন্স শুরুতে এটা প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল লেটার লিখলা আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশ কিভাবে লিখবা? বাংলাদেশ এভাবে লিখবা না, বাংলাদেশ একটা নির্দিষ্ট স্থানের নাম না, স্থানের নাম কি হয়? প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় কি হয়? বড় হাতের অক্ষর হয়। প্রপার নাউন সবসময় কি হয়? বড় হাতের অক্ষর হয়। দেখো এখন বলতে পারো ভাই এটা তো শুরুতে নেই, শুরুতে থাকুক বা মাঝখানে থাকুক শেষে থাকুক, প্রপার নাউন বাক্যের যে জায়গায় থাকুক না কেন বড় হাতে লিখতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারলাম? প্রপার নাউন বাক্যের শুরুতে থাকুক কিংবা মাঝখানে থাকুক বা শেষে থাকুক বড় হাতে লিখতে হয়। ক্লিয়ার? ওকে, যা লেট হয়ে গেছে হচ্ছে পরবর্তীতে তুমি ক্লাস করে নিবা, ঠিক আছে, পরবর্তীতে রেকর্ড করে নিবা। আচ্ছা, ও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, নোট দেওয়া আছে যে এটা তোমাকে অ্যাডভান্স ক্লাসেও বুঝিয়ে দেওয়া হবে। অনেকেই নতুন যারা ওদের মানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এই অংশটুকু না বুঝলে, কারণ অ্যাডভান্স ক্লাসে তোমাকে এটা পড়ানো হবে। সো এটা করো না বুঝলে, কারণ অনেক কিছু হয়তো তোমার বেসিকটা অনেক দুর্বল হলে বুঝতে একটু সমস্যা হতে পারে। তো খেয়াল করো, সাধারণত প্রপার নাউনকে প্লুরাল করা কিংবা এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না। আমরা দুটো জিনিস শিখলাম যে প্রপার নাউন, পিএন লিখলাম, প্রপার নাউন, প্রপার নাউনে আগে কি করা যাচ্ছে না? আর্টিকেল ব্যবহার করা যাচ্ছে না, নো আর্টিকেল, এটা তোমরা নোট খাতায় এইভাবে করো, নো আর্টিকেল। আরেকটা হচ্ছে গিয়ে কি, এটা কি ব্যবহার করা যায় না? প্রপার নাউনের পূর্বে প্লুরাল করা যায় না। কি করা যাচ্ছে না? প্লুরাল। তাহলে প্রপার নাউনের আগে কি আর্টিকেল বসানো যাচ্ছে না এবং প্রপার নাউনটা কি করা যাচ্ছে না? প্লুরাল করা যাচ্ছে না। এই দুটো কথা কি বুঝতে পারলা? তবে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? যদি সেটা নদী হয় অথবা সাগর হয়, উপসাগর হয়, মহাসাগর হয়, সংবাদপত্র হয়, জাহাজ হয়, এরোপ্লেন হয়, ট্রেন হয়, বিখ্যাত কোনো অট্টালিকা, ঠিক আছে, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদি নামে পূর্বে কিন্তু আবার আর্টিকেল না বসে। এটা বুঝতে পারলা কিনা? সাধারণত বসে না, এইগুলোর আগে বসে। এটা কি ক্লিয়ার? এটা বুঝতে পারলে বুঝবো না, তোমার বেসিক আসলে এত কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? ভেরি গুড। যেমন একটা কথা বলি, আমাদের পদ্মা নদীর কথা বলি। পদ্মা নদীর বানান কিন্তু PADMA, মানে পদ্মা বা পাদমা যাই বলো, এর আগে কি হবে? আর্টিকেল দি। সো এই দা পদ্মা বা যমুনা, মহাসাগর নাম দা স্পেসিফিক, ঠিক আছে। সো এগুলোর আগে কি বসছে? দা বসছে। এগুলো কিন্তু প্রপার নাউন।
প্রপার নাউন হওয়া সত্ত্বেও এর পূর্বে ধাপ বসছে, কারণ ব্যতিক্রমটা কি, নদীর নাম, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, এগুলোর আগে কি বসবে, না বসতে পারে। এটা হচ্ছে ব্যতিক্রম। এটা বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমি নেক্সট অংশটুকুতে যেতে পারি। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আসে আমরা কমন নাউন। হ্যাঁ, কমন নাউন। কমন নাউনটা কি? আচ্ছা, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি বুঝাতে পারে, বস্তু হইতে পারে, বা স্থান হইতে পারে, বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। এখন আমি ব্যক্তিদের তোমাকে বুঝাই কমন নাউনটা কি জিনিস। আমি বললাম রহিম, রহিম, রহিম। আচ্ছা, রহিম কি? রহিম একটা ছেলে না? ছেলে, তাহলে কি বয়। তাহলে বয়টা কি হয়ে গেল? একটা কমন নাউন। আমি যদি বলি মিতু, মিতু এটা কি মেয়ে না? মেয়ে, কিন্তু একটা নির্দিষ্ট মেয়ের নাম কিন্তু মিতু, বাট এটার কমন নাম কি? মিতুর কমন কি, জেন্ডার কি? মিতু হচ্ছে গার্ল, মেয়ে। তাহলে এই বয় বা গার্ল এগুলো কি কমন নাউন ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, যদি স্থান হয়, ধরো আমি বললাম ঢাকা, ঢাকা কি একটা শহর না? বললাম খুলনা, খুলনা। এখন বলো ঢাকা বা খুলনা এগুলো কি শহর না? বললাম সিটি। কি বললাম? সিটি। তাহলে সিটি শহর। আর সিটি বলে তুমি বুঝতে পারতেছো কোন শহর? সিটি মানে কি শহর। আমি প্রশ্ন করলাম কোন শহর, বুঝতে পারতেছো নির্দিষ্ট কোন শহর? সিটি। এটা শহরটা হতে পারে ঢাকা, এটা হতে পারে খুলনা, এটা হতে পারে বরিশাল, যাইতে তাই হতে পারে। তাই নির্দিষ্ট নাম কোনটা? যেমন আমি ঢাকা শহরে থাকি, আমি চাচা আমি ঢাকা শহরে থাকি, ঢাকাটা কি এটা নির্দিষ্ট শহরের নাম, এটা ঢাকাটা যে প্রপার নাউন। আর খুলনা, খুলনা কি একটা নির্দিষ্ট শহরের নাম, এটাও কিন্তু প্রপার নাউন। বা ঢাকা, খুলনা যাই বলি না কেন, যখন বললাম এটা কি, এটা সিটি যদি বলি সিটি, এগুলোর কমন নাম কি? সিটি মানে শহর। ঠিক আছে, এটা হচ্ছে কি কমন নাউন। ক্লিয়ার? এটা কমন নাউন কি ক্লিয়ার? ওকে ওকে, অনেকে অনেক ধরনের প্রশ্ন অ্যান্সার করা শুরু করছে। এখন আসো এখানে আরেকটা মজার বিষয় তোমাদেরকে শিখাই, একটা শর্ট টেকনিক শিখাই তোমাদেরকে। শর্ট টেকনিক, এই টেকনিকটা খেয়াল করো। শর্ট টেকনিক এটা কেমন? একের অধিক প্রপার নাউন, এই কথা মনে রাখবা, মধ্যে যে বিষয়টি কমন থাকে সেটাকে কমন নাউন বলে। প্রপার নাউন এর অনির্দিষ্টতাকে বোঝায়। যেমন আমি একের অধিক বললাম যে রহিম, আরেকটা বললাম করিম, ঠিক আছে, আরেকটা বললাম রাফি। ঠিক আছে, এই যে এরা কি প্রত্যেকের ছেলে না? আমি বললাম ধরো তোমার বাসার সামনে কিছু ছেলে বাইক নিয়ে মাস্তানি করতেছে, এখন কি বলবো? তোমার আব্বুকে বলবা আব্বু রহিম, করিম, রাফি ওরা সবাই বাসায় ডিস্টার্ব করতেছে বা এখানে গুন্ডামি মাস্তানি করতেছে। তুমি বলবো কি ভাইয়া ছেলেরা, কি বলবো ভাইয়া? ছেলেরা মাস্তানি করতেছে। ছেলেরা, রহিম, করিম, রাফি সবাই কি ছেলে। ছেলে হলে কি হবে? বয়েজ। এই বয়েজটা হচ্ছে কি আমার কমন নাউন। এই কারণে কি কমন নাউনটা কিভাবে হয়েছে? যে একের অধিক প্রপার নাউন, একটা প্রপার নাউন নাকি, রহিম একটা প্রপার নাউন, করিম একটা প্রপার নাউন, রাফি একটা প্রপার নাউন, সবগুলো প্রপার নাউন একসাথে যুক্ত হয়ে গিয়েছে একটা কমন নাউন গঠন করছে। এটা কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, এখন আসো আবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা বুঝতে তোমার মোটামুটি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ঝামেলা শেষ হয়ে যাবে। এটা একটু বুঝতে পারলে হলো। আচ্ছা প্রপার নাউন, আচ্ছা প্রপার নাউন মানে কি? একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বা বস্তুর নাম। শুভ, রাকিব, রাফি এটা কি ব্যক্তিদের নাম? শুভ বলতে একজন মানুষ কি বোঝাচ্ছে, রাকিব বলতে একজন কি বোঝাচ্ছে, রাফি বলতে একজন কি বোঝাচ্ছে। বা সবাই, ওরা সবাই কি ছেলে। ওরা ধরো ওরা সবাই হচ্ছে কি স্টুডেন্ট, এবং এরা সবাই কিন্তু পুরুষ ছেলে। পুরুষ ছেলেকে বলে MAN। ঠিক আছে, আর মহিলা যদি হয় তাহলে কিন্তু ওমেন, উল্টা। আর MAN কিন্তু সিঙ্গুলার, আর MEN এটা হচ্ছে কি প্লুরাল। ঠিক তদ্রুপভাবে MEN যে উইমেন, এখানে ই থাকলে এটা কিন্তু প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার। এগুলো মাথায় রাখবা যে MEN ই থাকলে, এ থাকলে হচ্ছে সিঙ্গুলার, আর ই থাকলে প্লুরাল।
ঠিক আছে? ওকে, এখন দেখো ঢাকা বলতে কি একটা শহরকে বুঝো না, ঢাকা শহরটাকে। বরিশাল বলতে কি বরিশাল একটা শহরকে বুঝো। রাজশাহী বলতে এই একটা শহরকে বুঝো। খুলনা বলতে একটা শহরকে বুঝো। এখন এইগুলোর প্রত্যেকটা কি সিটি না, শহর না? আবার প্রত্যেকটা কি এক একটা ডিস্ট্রিক্ট না, মানে একটা জেলা শহর? আর প্রত্যেকটা কি একটা ডিভিশন না, মানে কি বিভাগ না? তাহলে এগুলো কমন নাউন কি হতে পারে? ডিভিশন হতে পারে, ডিস্ট্রিক্ট হতে পারে, সিটি হতে পারে। আর তুমি যদি বলি সিটি, সিটি বলতে তুমি বুঝতে পারবে না কোন সিটি, কোন শহর বুঝতে পারবো না। এইটা হচ্ছে কমন নাউনের একটা ঝামেলা। সিটি হচ্ছে সিটি, আমি কোন সিটিতে থাকো, তুমি কোন শহরে থাকো, এটা হচ্ছে কমন নাউন, বুঝতে পারবে না নির্দিষ্ট করে। যদি বলি ডিভিশন, ডিভিশন কোন ডিভিশন, কোন বিভাগে থাকো, বুঝতে পারতেছো না। তারপর ডিস্ট্রিক্ট মানে জেলা, কোন জেলায় থাকো তুমি, বুঝতে পারতেছো না। এই যখন তুমি বুঝতে পারবে না, এটা হচ্ছে কমন নাউন। আর কমন নাউন কোথা থেকে আসে? যে প্রপার নাউন থেকে কমন নাউন আসে। এইগুলো কি কোনোদিন পড়ছে হবে? বলো, এইভাবে কি কেউ পড়াইছে? যদি পড়াইতো তখন অনেক ভালো হতো তোমাদের ইংরেজি স্ট্রংটা, তাই না? আমার কাছে না পড়ার পরে, অ্যাডমিশন এসে পড়ার পরে একটা আফসোস করে ছেলেরা যে ভাই আপনি আসলে কেন ইন্টারমিডিয়েটে পড়ান না? যদি পড়াইতেন তাহলে আসলে আমাদের ইংরেজি বেসিকটা এতটা স্ট্রং থাকতো। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এখন গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে। এই রুলসগুলো তোমাদের কমন, খুবই কমন। সো এইগুলো এখন আপাতত আমি দেখছি না, তোমার নোটে করে নিতে পারছি। ঠিক আছে, আমি এখানে দেখাই দিই তোমাকে, স্কিপ না করলাম। আচ্ছা, কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুইভাবে ব্যবহার করা যায়। এটা আমরা কমন নাউনের ক্ষেত্রে বলছি। সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলে তার আগে অবশ্যই আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করতে হবে। কারণ ডিটারমিনার কি জিনিস ক্লাসের শেষে বলতেছি, এখন একটু মনোযোগ দাও। কমন নাউন সিএন লিখলাম, ঠিক আছে? কমন তোমার কালেকটিভ নাউন না, কমন নাউন। তো কমন নাউনটা যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে? সিঙ্গুলার। কমন নাউন যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে তার আগে অবশ্যই একটা আর্টিকেল দিতে হবে। কি করতে হবে? আর্টিকেল, আর্টিকেল অথবা ডিটারমিনার। ডিটারমিনারও কিন্তু একটা আর্টিকেল। মূল কথা হচ্ছে ডিটারমিনার ব্যবহার করতে হবে। ডিটারমিনার প্লাস হচ্ছে কি কমন নাউন। কমন নাউন যখন এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে? এটা তোমাদেরকে এমনিতে প্র্যাকটিস করানোর সময় পড়ানো হবে, এই জন্য আমি বেশি জোর দিচ্ছি না এখানে। আর এটা খুবই সহজ বোঝানো। কমন নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝালে সেটার আগে প্রপার নাউন এবং প্রথম লেটার ক্যাপিটাল হয়। এটা আগে বলছিলাম। সো প্রথম অক্ষরটা তো এমনিতে ক্যাপিটাল হবে, এটা প্রপার নাউন হোক, যে কোনো নাউন হোক। যে আওয়ারের অটা বড়, মানে যে কোনো সব সেন্টেন্সের শুরুতে শব্দ লেটার থাকে, এটা সবসময় বড় হাতে হয়। সো এটা না বুঝলেও হচ্ছে। তারপর অনেক সময় অর্থগত দিক থেকে কমন নাউনটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউনের আগে কি করতে হয়? 3, 4, 7 বসে এবং এটি দ্বারা গুণকে বোঝায়। এটা ইচ্ছা তোমাদের জন্য একটু বোঝা জটিল, তো এটা আমরা এখন না, এটা অ্যাডভান্স ক্লাসে বুঝাবো। এটা আমি বুঝতে পারবো না। আচ্ছা, এখন আসি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি? এই যে পার্থক্যটা বুঝো। প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে চিনতে পারবা, নির্দিষ্ট বস্তুকে চিনতে পারবা, নির্দিষ্ট একটা জায়গাকে চিনতে পারবা। আমি যদি বলি শুভ, শুভ বলতে আমাকে বুঝতে ফেলবা, তাই না? যদি বলি ঢাকা, বুঝবো যে ঢাকা শহর কি বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি কমন নাউনের ক্ষেত্রে কি হবে? শুভ না বলে বলবো বয়। আমি বয় বলে তুমি কোন ছেলেকে চিনতে পারবা? মানে এটা একটা ধারণ, সাধারণ নাম, মানে একটা ধারণা দিবে, ধরন দিবে। ভয় মানে এই ছেলের, যে ছেলে বা মেয়ে বা টিচার, একটা সাধারণ নাম বোঝাবে। ঠিক আছে, আবার বাক্যের যে কোনো স্থানে প্রপার নাউন বসলে ক্যাপিটাল হয়। একটু আগে দেখেছিলাম না, আই লিভ ইন বাংলাদেশ। তো বাংলাদেশের শেষে কিন্তু ব্যবহার করা হয়েছে বাংলাদেশ, কিন্তু এখানে বিটা কিন্তু বড় হাতে দিছিলাম। ঠিক আছে, সাধারণত। আচ্ছা, বাক্যের শুরুতে বসলে ক্যাপিটাল লেটার হয় কমন নাউনের ক্ষেত্রে। কমন নাউনের ক্ষেত্রে শুধু বাক্যের শুরুতে বসলেই ক্যাপিটাল লেটার হবে, আর অন্য যে কোনো জায়গায় হলে ছোট হাতে লিখতে হয়। তাই কমন নাউন এবং প্রপার নাউনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্রপার নাউন যে কোনো জায়গায় শুরুতে বসুক অথবা শেষে, এই জায়গাটা মনোযোগ দাও। প্রপার নাউন শুরুতে বসলেও, শুরু বা মাঝে অথবা শেষে, যেখানে বসুক, শুরুতে বসলেও মানে বড় হাতের অক্ষর নিতে হবে, মাঝখানে বসলেও বড় হাতের অক্ষর নিতে হবে, শেষে বসলেও বড় হাতের অক্ষর নিতে হবে। কিন্তু কমন নাউনের ক্ষেত্রে শুধু শুরুতে বসলে কি হবে? বড় হাতে, আর অন্য যেখানে বসাবা ছোট হাতের অক্ষর নিতে হবে। ঠিক আছে এটা? তারপরে খেয়াল করো, একটা এক্সাম্পল দেওয়া আছে।
এক্সাম্পল তো আগে দিয়ে দিলাম। ধরো প্রপার নাউন, ঢাকা বলতে কি একটা শহরকে বুঝতেছো, পৃথিবীর সকল শহরকে। আর ঢাকা বলে কি তুমি খুলনা বুঝবা? আমি যদি বলি আমি ঢাকায় বাস করি, তুমি কি তখন বুঝবো ভাই খুলনা থাকে, রংপুরে থাকে? না, ঢাকা বলতে তো ঢাকায় বোঝাচ্ছে, একটা শহরকে বোঝাচ্ছে। আর যদি বলি সিটিতে থাকি, শহরে থাকি, আর তুমি বুঝো কোন শহরে থাকি? আপনি কি ঢাকা শহরে থাকেন, খুলনা শহরে থাকেন, নাকি ময়মনসিংহ শহরে থাকেন, কোন শহরে থাকেন এটা বুঝতে পারবো না। এখানে কিন্তু ক্লিয়ার কোনো কনসেপ্ট দিচ্ছে না। সো এটাকে ক্লিয়ার কিনা বলো। এখন সব কালেকটিভ নাউন, কি বলবো ভাইয়া? কালেকটিভ নাউন। এটা একটু মনোযোগ দিয়ে করো, পরে ক্লাসে বুঝতে পারবা, ঠিক আছে? বেসিক ক্লাসে পড়া হবে। যে নাউন দ্বারা সমজাতীয় বা এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝে, মানে অবিভক্ত মানে কি, মানে একসাথে করে সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, যেমন ফ্যামিলি, ক্লাস, জুরি। জুরি মানে হচ্ছে বিচারকদের একটা বৈঠকে যে 7 জন 8 জন বিচারক থাকে না, এটা হলো বিচারক মন্ডলী। গ্রুপ, গ্রুপে তো জানো অনেকগুলো মানুষ মিলে কিন্তু গ্রুপ হয়। টিম। আচ্ছা, এখন এটা কিভাবে কালেকটিভ নাউন হলো দেখো। টিম, আমি যদি বলি প্লেয়ার, প্লেয়ার, প্লেয়ারটা কেটা? কমন নাউন, যে যে খেলে সেই প্লেয়ার। এখন 11 জনের প্লেয়ারের সমষ্টি, 11 জনের সমষ্টি, 11 জন মিলে তো একটা কি টিম হয় না? 11 জনের টিম হয়। এই টিমটা কি? এই টিমটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে? এই টিমটা হচ্ছে কালেকটিভ, টিমটা হচ্ছে কালেকটিভ। আর প্লেয়ার, আর প্লেয়ার বলে কি তুমি সাকিব আল হাসানকে বুঝবা, নাকি হচ্ছে কি মাশরাফিকে বুঝবা, নাকি কোন প্লেয়ারকে বুঝতেছো? তো এখানে কিন্তু প্লেয়ার, কোনো প্লেয়ার, কোনো প্লেয়ারকে নাম বোঝাচ্ছে না। তো বুঝতেছো এটা কি কমন নাউন, রাইট? সো এটা কমন নাউন, আর কমন নাউনের সমষ্টিটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। এটা মাথায় রাখতে হবে যে কমন নাউনের সমষ্টিটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এখন দেখো শর্টকাটটা কি, যে কমন নাউন সমষ্টিগতভাবে কালেকটিভ নাউন করে। তাহলে কমন নাউন কি করে? কমন, এইটা মাথায় রাখবা, এই ইম্পর্টেন্ট নোট। কমন নাউনের সমষ্টি মানে যুগ, যোগফল ইকুয়াল টু হচ্ছে কি কালেকটিভ নাউন। তোমরা বুঝতেছ? এই বুঝতেছো তোমরা? মনোযোগ দিতে হবে কিন্তু এখানে। ভেরি গুড। অনেকে লিখছে আর্মি, পুলিশ, ঠিক আছে, ওকে। এর মধ্যে কিছু এক্সেপশন দেওয়া আছে। এর মধ্যে এই নোটটা মাথায় রাখবা, যে এক্সেপশনটা মাথায় রাখবা, যে সাধারণত কালেকটিভ নাউনের পরে মাথায় রাখবা, সাধারণত, সাধারণ নিয়ম হচ্ছে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব আসবে। ভার্ব কি? সিঙ্গুলার হবে। কিন্তু যখন কালেকটিভ নাউনের পরে কিন্তু প্লুরাল ভার্ব হইতে পারে, প্লুরাল ভার্ব হইতে পারে। এক্সেপশনটা দেখাবো কখন, এমসিকিউ যখন প্র্যাকটিস করব তখন বোঝাই দিব। আপাতত মাথায় রাখো, নোটে রাখো। এখন এক্সেপশনটা কি জানো? জেন্ট্রি, ক্লার্জি, তারপর এই যে শব্দগুলো আছে, পিপুল, পুলিশ, অডিয়েন্স, ক্যাথেল, মেজরিটি, মাইনরিটি, তারপর হচ্ছে ফক, এই শব্দগুলোর পরে, এই শব্দগুলো থাকবে তখন চিন্তা করা লাগবে না নাকি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এই শব্দগুলোর পরে তোমার একদম মুখস্থ ভাইয়া, এগুলোর পরে প্লুরাল ভার্ব হবে, এগুলোর পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে। এখন এই শব্দগুলো তুমি নোট খাতা কিভাবে নোট করবা? দেখো, নোট খাতায় এভাবে লিখবা না এক্সেপশন গুলা। এক্সেপশন গুলো আগে এই শব্দগুলো লিখবা, জেন্ট্রি, ঠিক আছে? আমি সবগুলো লিখলাম, লিখে দেখাচ্ছি। পিপুল, তুমি লিখবা পিপুল, নোট খাতায় এভাবে নোট করবা। পুলিশ, তুমি লিখবা যে পুলিশ। এরকম করে এক্সেপশন গুলো প্রত্যেকটা ওয়ার্ড লিখবা। লেখার পরে এরকম একটা সেকেন্ড ব্রেকেট দিবা, দেওয়ার পরে এখানে প্লাস দিবা, প্লাসে ভার্ব, ভার্ব কি হবে? প্লুরাল। এভাবে লিখবা। তার মানে এই শব্দগুলো জেন্ট্রি, ক্লার্জি, এই যে শব্দগুলো আছে পিপল, পুলিশ, অডিয়েন্স, এরকম একটা চার্ট করবা। চার্ট করে প্লাস দিয়ে লিখবা, এগুলোর পরে ভার্ব হলে এই যে কালেকটিভ নাউনগুলো, এই নাউনগুলোর পরে চোখ বন্ধ করে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো নোট করতে হইব ভাইয়া। কে যেন বলছে এটা, খুব মজা করে বলছে কথাটা, তাবাসসুম ইসলাম ভাইয়া, এগুলো কি নোট করতে হইব? হ্যাঁ তাবাসসুম, এগুলো নোট করতে হইব। এগুলো নোট করলে তুমি দেখবা এই নোটটা যখন করবা, গ্রামারের রুলস লিখবা, এরকম করে সাজায় রাখবা, তখন তোমার মাথার মধ্যে একটা সিগন্যাল দিবে। আচ্ছা, এইটার পরে এগুলো বসে, আমি তোমার যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো না, তখন তুমি একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে এটার মতো এটা। তুমি কিন্তু একটা বইয়ের লেখক হচ্ছ। তুমি যখন একটা বইয়ের লেখক হবা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, দুর্দান্ত রেজাল্ট করবে। কারণ তোমাকে একটা বইয়ের লেখক বানাই আমি ছাড়বো, এটা আমার উদ্দেশ্য ভাইয়া, এটা আমার উদ্দেশ্য।
ভাইয়া অনেক শুভ থাকলে একই জায়গায়, বুঝি নাই ইরফান ভাইয়া, অনেক শুভ থাকলে একই জায়গাতে তখন, অনেক শুভ বুঝি নাই ভাইয়া, সে ছোটবেলা থেকে গ্রামে পড়ে আসছি, ভাইয়ার মতো এভাবে কেউ বুঝায়নি। এটাই হয়তো বা আমার জীবনে বড় সার্থকতা, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই আমাকে সুযোগটা দিয়েছেন যে মানুষকে সহজ করে পড়াতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাই এইভাবে নোটটা করবো, আমি যেভাবে নোটের কথা বলছি স্লাইডে যেভাবে আছে এভাবে না। এখন আসো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে কি পার্থক্যটা, এটা বলে দিছি। কমন নাউনের যে সমষ্টিটা থাকে ওই সমষ্টিটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গার থেকে। স্ক্রিনশট না হলে লেখো এস এস ডান, স্ক্রিনশট না হলে এস এস ডান লিখো, এটা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। লেখো এস এস ডান। অ্যান্সার ডান লিখো। খাইরুল ভালো লাগতেছে ভাইয়া ক্লাসটা, থ্যাংক ইউ খাইরুল। এস এস ডান সানজিদা, ওকে সেরা ক্লাস ভাইয়া, নাই হাউস নাইম, ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এগুলো তো শুরু হইলো খেলা, ইনশাল্লাহ এরপরে যারা কি পাবা, মানে তোমাদের জন্য কত কিছু আছে, মানে জাস্ট ভাইয়ের জন্য দোয়া করো যেন ভাই অসুস্থ না হই, অনেক কিছু পাবা, অনেক কিছু থাকবা পাবে ইনশাল্লাহ। এটা আমার একটা তোমাদের প্রতি কমিটমেন্ট দিলাম। আচ্ছা এটাও দেখো, এটাও বোঝানো হয়ে গেছে, তারপরে তোমাদেরকে একটু বুঝায় বলি, হ্যাঁ আবার একটু বুঝায় বলি, বিরক্ত হয়েও না ভাই, তোমাকে বোঝাচ্ছি বেসিকটা যেন তোর কখনোই ভুল না হয়। দেখো কমন নাউন, কমন নাউনটা কি জিনিস? কমন নাউনটা হচ্ছে কি ভাইয়া, প্যাটার্ন চেঞ্জ করিনি। কমন নাউনটা কি জিনিস? যে কমন নাউন দ্বারা কোন একটা শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, ঠিক আছে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ আকারও কিন্তু প্লুরাল কমন নাউন হয়। তার মানে এই জিনিসটা খুবই সেন্সিটিভ, যে এইখানে একটু লিখবে এরকম করে, যে দা প্লাস যে অ্যাডজেক্টিভ হয় না, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে এটা কি হয়? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, ঠিক আছে? এবং এটা যদি প্লুরাল হয়ে যায়, মানে এস ইএস যুক্ত করা হয়, এটার সাথে কি এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়, তখন এটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়। এখন এটা একটু বোঝায়, তোমাকে একটু পার্থক্যটা বোঝায় যে কালেকটিভ নাউন এবং প্লুরাল নাউনের মধ্যে পার্থক্যটা কি। এটা কি বুক, রাইট? বুক মানে কি বই। এখন তুমি কি বুঝতে পারছো কোন বই এটা? বলো, তুমি কি বুঝতে পারছো এটা কোন বই? বই যে কোনো বই হতে পারে, এটা হতে পারে তোমার পাঞ্জেরি বই হতে পারে, এটা হতে পারে তোমার অভিযাত্রী বই হতে পারে, বাংলা দ্বিতীয় পত্র বই হতে পারে, যে কোনো বই হতে পারে। তুমি কিন্তু বই বলে কোনো বইয়ের নাম বুঝতে পারবো না, ঠিক আছে? এরকম বই, অনেকগুলো বই, অনেকগুলো বই, অনেকগুলো বই মিলে কি হয়? লাইব্রেরি হয় না? ঠিক আছে, অনেকগুলো বই মিলে কি হয়? লাইব্রেরি হয়। এর বই কিন্তু একটা কমন নাউন, যে বই এটা কি বুক কমন নাউন না? তো অনেকগুলো বই, ধর 50টা 60টা 100 200টা বই মিলে কি হয়? লাইব্রেরি হয়। তাহলে দেখো বুক হচ্ছে কমন নাউন, কমন নাউন যোগ করলে কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? সমষ্টি। কালেকটিভ মানে সমষ্টি। এই জিনিস মনে রাখবা যে বই, বই অনেকগুলো বই যোগ করলে কি হয়? লাইব্রেরি হয়। এটা বুঝতে পারলাম না? তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার যে কমন নাউন কে যোগ করলেই কিন্তু কালেকটিভ নাউন, মানে কমন নাউন কে যোগ করলেই কালেকটিভ নাউন, কমন নাউন যোগ করলে কি হয়? কালেকটিভ নাউন। এটা কি ক্লিয়ার? তারপর দেখো প্লেয়ার, প্লেয়ার মানে কি? খেলোয়াড়। আর 11টা খেলোয়াড় যদি যোগ করো, 11টা খেলোয়াড় যোগ করে 11টা খেলোয়াড় হয়। 11টা খেলোয়াড় হলে কি টিম হয় না? আর টিম বা স্কোয়াড হয়। আচ্ছা পাইল, পাইল না আবার অনেকে ঝামেলা থাকে, পাইল হচ্ছে বইয়ের সমষ্টি, ঠিক আছে? শিপ মানে কি? ভেড়ার সাধারণ নাম। আবার এই এক ঝাঁক শিপ মিলে কি হয়? যে ফ্লক হয়, মানে ভেড়ার সমষ্টি। এখন বুঝতে পারলা কিনা বলো? ক্লিয়ার? এখন কি কমন নাউন আর কালেকটিভ নাউন নিয়ে তোমার আর কোনো মাথা ব্যথা আছে কিনা বলো? এটা কি আর কোন ভুল করার চান্স হওয়া আছে? মানে এটা ভুল করার চান্স আছে কিনা আমাকে বলো। জি ভাই আপনার মতো দোয়া করে আপনি সবাইকে এইভাবে পড়ালে সবাই অনেক ভালো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ, দোয়া করো। এটা ক্লিয়ার কিনা বলো? আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি, আবারও রিপিট করতেছি একটু। দেখো বই, বই একটা কমন নাউন আমরা বুঝতে পারি, এটা বুঝতে পারছি কারণ কোন বই আমি বুঝতে পারতেছি না, মানে কোনো আমার সেন্স নাই। সো এই বুক, বুক যদি কমন নাউন, আবার বইয়ের সমষ্টি মিলে কি হয়? লাইব্রেরি হয়। তো আমরা কি বুঝতে পারলাম যে কমন নাউনকে যোগ করলেই আমি কি পাচ্ছি? কালেকটিভ নাউন। এটা ক্লিয়ার? তাহলে কমন নাউন থেকে কি পাচ্ছি? কালেকটিভ নাউন পাচ্ছি।
তারপর আসো, এখন কমন নাউনের সাথে ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য দেখো। কমন নাউনের সাথে কি ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য দেখো। এখন দেখো, কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বা গণনাযোগ্য জিনিসকে বোঝায়। তাহলে কমন নাউনটা কি, এখান থেকে আসতেছে, ঠিক আছে। যেমন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউন এর উপাদানকে বোঝায় বা পরিমাপ বোঝায়। আচ্ছা বুঝে নেই, কোন সমস্যা, তোমাকে আবার বোঝাচ্ছি। দেখো এখানে এক্সাম্পল দাও। দেখো রিং, রিং তো বুঝোই। নেকলেস, এটাও ছিল। গোল্ড, ডায়মন্ড, সিলভার, এইগুলো থেকে উৎপন্ন জিনিসের নাম কি করা যায়, গণনা করা যায়। আবার এখন একটু পারফেক্ট একটা এক্সাম্পল দিই যদি, যে গোল্ড, ডায়মন্ড, সিলভার সাধারণ পদার্থের নাম, কোনো জিনিসকে কোনো জিনিসের উপাদানের নাম বা গণনা করা যায় না। তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা একটা জিনিস, এটা বুঝো নাই, আমি বুঝাই দিচ্ছি, মাথা ঠান্ডা করো, সবাই একটু মনোযোগ দাও। দেখো রিভার কি, এটা কমন নাউন। কোন নদী, পদ্মা বলছি, পদ্মা বললে কিন্তু প্রপার নাউন হয়ে যেত। রিভার নদী, যে কোনো নদী হতে পারে, তাহলে এটা কি কমন নাউন। এখন ওয়াটার কি, পানি। তো পানি মিলেই তো কি হয়, অনেক পানি মিলে অনেকগুলো পানির সমষ্টিতে কি হয়, নদী হয়, ঠিক আছে। মাটন মানে কি, ভেড়ার মাংস। মাটন মানে কিন্তু খাসির মাংস, দুটি হয়। তোমরা অনেক শুধু মাটন বলতে খাসির মাংস বোঝো, মাটন কিন্তু ভেড়ার মাংস আর খাসির মাংস। এখন এই মাটন অনেকগুলো মাংস মিলেই তো কিন্তু এটা ভেড়ার হয়, বুঝতে পারছো। আমি আরো সহজ করে যদি বলি, এই যে আগে কি ছিল, ম্যাটেরিয়াল নাউন, বস্তুর সাথে অনেকগুলো বস্তু যোগ করলে, মানে ম্যাটেরিয়াল অনেক বস্তু যোগ করে কি পাচ্ছি, কমন নাউন পাচ্ছি। যেমন রিভার, নদী, নদী কিভাবে হয়, অনেক পানির সমষ্টিতে নদী হয়। তো ওয়াটার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারকে বস্তু যে কোনো বস্তু তোমার ম্যাটেরিয়াল নাউন। তো অনেক পানি মিলে কি হয়, অনেক পানি মিলে হয় রিভার, নদী। তার মানে কি ম্যাটেরিয়াল নাউন যোগ করলে কি পাচ্ছি, ম্যাটেরিয়াল নাউন যোগ করলে পাচ্ছি কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে কি পাচ্ছি, কমন নাউন। উৎপত্তিটা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো। আসো এখন দুর্দান্ত একটা টেকনিক, দুর্দান্ত। ভার্সিটি অ্যাডমিশনে এই টেকনিক গুলো তোমাকে কত জায়গায় রাখবে। এই যে টেকনিকটা ভার্সিটি অ্যাডমিশনে তোমাকে মিনিমাম হাজার হাজার মানুষ থেকে আগায় রাখবে এই টেকনিকটা শুধু। চলো টেকনিকটা দেখার আগে আমরা একটা কাজ করি, সেই কাজটা কি জানো, তোমাদেরকে একটা প্র্যাকটিস দিই। চলো আমরা ফ্লো চার্টে আছি, ফ্লো চার্টে যাবো, তার আগে একটা প্র্যাকটিস করি। চলো ওকে, আমরা এই প্র্যাকটিসটা করি ফ্রম কারেন্ট স্লাইড। সবাই একটু উত্তর করো, আমরা তো অনেকক্ষণ পড়লাম, তোমরা সবাই একটু উত্তর করো প্রশ্নের। এটা কি উত্তর হবে? দে প্রেজড, তারা প্রশংসা করেছিল, দ্য অনেস্টি অফ দ্য গাই, মানে মেয়েটির সততা নিয়ে তারা প্রশংসা করেছিল। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন ওয়ার্ডটা কি, লেকিন ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোন ধরনের নাউন বলো, দাঁড়াও এক মিনিট। They praise the honesty of the guy, মানে তারা কি করে প্রশংসা করেছিল মেয়েটার সততা নিয়ে। এখন তুমি দেখো ভাই, সততা আপনি দেখতে পড়াইছেন, কি পড়াইছেন, সততা। সততাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কোন নাউন হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, কি বলো ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলো, সততা কি ধরা যায় না ছোঁয়া যায়? সততা কি ধরা যায় না ছোঁয়া যায় বলো তো? এই তো সবাই লাগতেছে 3B, 3 পারতেছো না? গুড, এটা ভালো, এটা খুবই ভালো। তার মানে দ্য প্রেজ অনেস্টি, আমরা শিখেছি যে অনেস্টি, লাভ, অ্যাফেকশন মানে স্নেহ, ভালোবাসা, এগুলো কি ধরাও যায় না, ছোঁয়াও যায় না। যেগুলো ধরা ছোঁয়া যায় না এগুলো কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। রাইট, সবাই একটু অ্যান্সার দাও, ঠিক কিনা? বি খায়রুল, বি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা ওকে, বাট অ্যান্সারটা হচ্ছে কি সি। দুঃখ পাইছো না, অনেক কষ্ট পাইছো যে ভাই একটা প্রশ্ন করলেন, এতক্ষণ পড়াইলেন, পারলাম না।
অনেক কষ্ট হয়েছে না? অনেস্টি আপনি তো পড়াইছেন, আপনি এক মুখে দুই কথা কিভাবে বলেন স্যার? অনেক কষ্ট। আপনি পড়াইছেন অনেস্টি, একটু আগে বলছেন অনেস্টি মানে সততা, ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এইভাবে আমরা পড়াই কোচিং গুলোতে। যখন পড়ানো হয় তখন ব্যতিক্রম নিয়মগুলো আমরা জানি না, তখন আমরা কনফিডেন্টলি পরীক্ষার হলে ভুল দেখায় আসি এবং আমাদের নাম্বারটা কাটা যায়। একটু একটু মনোযোগ দাও, এইখানে একটু মনোযোগ দাও, তুমি এখন অ্যান্সার করতে পারো, মন খারাপ করার কিছু নেই। আমি তোমাকে ছেঁকা দিচ্ছি, সমস্যা নেই, এই ছেঁকাটা তোমাকে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তো একটু মনোযোগ দাও। একটা কথা, এই ফ্লো চার্টটা তোমাকে আঁকতে হবে এবং এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি জেনে অবাক হবে, সব নাউনই কমন নাউন হতে পারে, সব নাউনই কমন নাউন হতে পারে। একটা কথা আছে না, আমার ঠিক মনে পড়তেছে না, যে এই লঙ্কায় যায় সেই রাবণ, এরকম টাইপের একটা কথা ছিল। তো এরকম টাইপেরই যে সব নাউনই কি হতে পারে, কমন নাউন হতে পারে। সব নাউনই কি হতে পারে, কমন নাউন হতে পারে। তো কোন নাউনটা, প্রপার নাউনটাও কি হতে পারে, কমন নাউন হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হতে পারে। কালেকটিভ নাউনটা কমন নাউন হতে পারে। ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হতে পারে। তুমি প্রপার নাউন চিনছো ভালো করে, ম্যাটেরিয়াল নাউনটা চিনছো যেটা বস্তু বোঝাবে, কালেকটিভ নাউন চিনছো, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনছো। চিনার পরেও তুমি ভুল করলা, ভুল করছো না, ভুল করছো। বাট এখন কিন্তু তোমাকে কেউ আটকাইতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি এখন পুরোপুরি আনবিটেবল হয়ে যাবা। এখন দেখো এইখানে এটা মনোযোগ দাও, এই যে তোমার সবচেয়ে বড় টেকনিক, এটা কি শর্ট টেকনিক, এটা সবচেয়ে বড় শর্ট টেকনিক, এটা শর্ট টেকনিক। এই টেকনিকটা মাথায় রাখো। সেটা কি, কনক্রিট নাউন। কি নাউন বলো তো? ক্রিট নাউন। কনক্রিট নাউন গুলো কি যেন ছিল? প্রপার নাউন। কনক্রিট নাউনের মধ্যে একটা ছিল না, কমন নাউন তো হয়ে যাবে, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ছিল কমন নাউন। এই কনক্রিট নাউনের চারটা প্রকার আছে না, চারটা প্রকার মধ্যে তিনটাই, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? এই প্রপার নাউন হোক, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই যে চারটা নাউন আছে, এই নাউনগুলোর আগে যদি আর্টিকেল থাকে, কথা বুঝো, এই নাউনগুলো আগে আর্টিকেল থাকলে, ডিটারমিনার থাকলে, অথবা প্লুরাল হইলে, ডিটারমিনারটা কি আপাতত মনে রাখো সংখ্যা, ডিটারমিনার ফুল পড়াবো সংখ্যা, এই ডিটারমিনারটা খুব কাজে লাগে, খুবই কাজে দেয়। সংখ্যা, তারপর হিজ, পসেসিভ কেস আছে না, হিজ, হার, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো, আর প্লুরাল। তার মানে এই প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে নাউনগুলো, এই নাউনগুলোর আগে যদি আর্টিকেল বসে, কি ভাইয়া, আর্টিকেল বসে, অথবা ডিটারমিনার বসে, অথবা প্লুরাল হয়ে যায়, তখন এই নাউনগুলোকে আমরা প্রপার বলতে পারবো না, এটাকে কালেকটিভ বলতে পারবো না, এটাকে ম্যাটেরিয়াল বলতে পারবো না, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে পারবো না। কি বলতে হবে? বলতে হবে এগুলো হচ্ছে কমন নাউন। কি বলতে হবে? কমন নাউন। ভেরি গুড। চলো, এটা বুঝতে পারছো কিনা বলো তো? এটা ক্লিয়ার যে প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে, ওই প্রপার নাউনকে প্রপার নাউন বলা যাবে না, এটাকে বলতে হবে কমন নাউন। কালেকটিভ নাউনের আগে যদি আর্টিকেল বসে, এটা কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আর্টিকেল বসে, কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আর্টিকেল বসলে কমন নাউন। আর্টিকেল ডিটারমিনার প্লুরাল হয়ে গেলে বা কোনো সংখ্যা থাকলে, কি কোনো সংখ্যা, ডিটারমিনার সংখ্যা আবার বুঝাইছি, তো এগুলোর আগে, অর্থাৎ কোনো নাউনের আগে যদি এইগুলো থাকে, এটা অবশ্যই কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এটা কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? সবাই তো বলো ভাইয়া ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছো? এখন এই যে প্রপার নাউন হোক, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে জিনিসটা মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিক দেন আমাকে। আচ্ছা, মনে রাখার একটা জাদুকরী কৌশল দেখো। দেখো জাদুকরী কৌশলটা কি? এই যে এটা ম্যাপ। ভাই কিসের ম্যাপ? এটা কোন দেশের ম্যাপ আঁকছেন? আমি বললাম ভাই তোর কানাডার ম্যাপ আছে। তো কানাডা কি পেপার মানে লেখো, CANADA। তো কানাডা থেকে সি নিলাম শুধু। তো ম্যাপের এম দিয়ে মনে রাখবো হচ্ছে কি, ম্যাপের এম দিয়ে মনে রাখবো হচ্ছে কি ম্যাটেরিয়াল, আর এ দিয়ে মনে রাখবো অ্যাবস্ট্রাক্ট, পি দিয়ে মনে রাখবো প্রপার, আর সি দিয়ে মনে রাখবো কালেকটিভ। তো এই ম্যাপ সি এর আগে আর্টিকেল, এই ম্যাপ সি এর আগে কি বলতো, এই ম্যাপ সি এর আগে যদি আর্টিকেল থাকে, ডিটারমিনার থাকে, অথবা প্লুরাল থাকে, তাহলে এটা হয়ে যাবে কি, ম্যাপ সি হয়ে যাবে কমন নাউন। এই যে একটু আগে যেটা পড়াইছিলাম, এটা কৌশল তোমাকে, জাস্ট এই জাদুকরী কৌশলটা, ঠিক আছে? এটা কি ক্লিয়ার কিনা বলো তো? এখন আসো আমরা এখন আমরা পারি কিনা দেখো। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তো বায়রনকে তোমরা সবাই চিনো, যে প্রোগ্রামিং এর জনক যিনি ছিলেন, অ্যাডা লাভলেস। ওই অ্যাডা লাভলেসের ওই যে একটা কথা বলা ছিল যে কবি লর্ড বায়রনের কন্যা ছিল
অ্যাডা লাভলেস, উনি কিন্তু কবি ছিলেন। কি ছিলেন? কবি। কবি লর্ড বাইরনের কন্যা কিন্তু অ্যাডা লাভলেস ছিলেন। সো নজরুল একজন কবি, উনি একজন কবি। সো মূল কথা হচ্ছে কি, বাইরন কি একজন কবি না? তো ইনি কি প্রপার নাউন? এটা কি বলতো ভাইয়া? প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে, কি থাকে ভাইয়া? আর্টিকেল। কি শিখেছিলাম? যে আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা এটা কি প্লুরাল হয়, প্লুরাল। আচ্ছা বুঝতে পারছো এটা? দেখো এটা কি প্রপার নাউন, প্রপার নাউন আগে আর্টিকেল থাকলে কি হবে? প্রপার নাউন আগে আর্টিকেল নিলে এটা কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? কমন নাউন। তো প্রপার নাউন আগে আর্টিকেল থাকলে কি হবে ভাইয়া? কমন নাউন হবে। ক্লিয়ার এটা? এখন কি বলবা এটা প্রপার নাউন? এটা কি এখন বলবো প্রপার নাউন এটা? কারণ কি শিখেছি? ম্যাপ সি, ম্যাপ যে টেকনিক, টেকনিক কাজে লাগাও। ম্যাপ সি, ম্যাপের এমটা কি? ম্যাটেরিয়াল, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, পিতে হচ্ছে প্রপার। প্রপার নাউন আগে কি থাকলে? আর্টিকেল থাকলে। প্রপার নাউন আগে আর্টিকেল থাকলে পরে কি হয়? কমন নাউন হয়। পরে কি হয়? কমন নাউন হয়। এখন কি তোমাদেরকে ভার্সিটি অ্যাডমিশন আটকাতে পারবে? বলো। একের বি, একের বি। অথচ অথচ এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাজার হাজার শিক্ষার্থী কনফিডেন্ট নিয়ে, হাই কনফিডেন্ট নিয়ে, ভাই বাইরন তো একজন কবির নাম, তো কোনো কিছু নাম মানে তো প্রপার নাউন, নির্দিষ্ট নাম। প্রপার নাউন একটা আর্টিকেল দিয়ে থাকলে কমন নাউন হয়ে যায়, এটা কিন্তু তার জানা ছিল না, এটা কিন্তু তার জানা ছিল না। তো একটু আরেকটা খেয়াল করো, চ্যারিটি। এটা চ্যারিটি মানে মহত্ব বা মহানুভবতা, এটা কি কোন নাউন? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি ধরা যায়? সততার একটা সিনোনিম হিসেবে ধরলাম এটাকে, সততার একটা গুণ, এটা কি ধরা যায়? সবাই দেখাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তুমি কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাবে না, তুমি কি দেখাবে জানো? তুমি দেখাবে কমন নাউন। কারণ ভাইয়া তোমাকে শিখাই দিছে যে নাউন আগে ম্যাপসি, ম্যাপসি এর আগে আর্টিকেল থাকলে অথবা ডিটারমিনার থাকলে অথবা এটা প্লুরাল হয়ে যায়, এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, কমন নাউন। সো এটা কি হবে? কমন নাউন। অ্যান্সারটা কি হবে? কমন নাউন। এখন দেখো পারতেছো কিনা বলো তো ভাই, পারতেছো? আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা এই যে প্রশ্ন করছিলাম প্রথম, যেটা তোমরা পারো না, সবাই এখন অ্যান্সার করো, এখন অ্যান্সার করো সবাই, যেটা তোমরা পারছিল না এখন অ্যান্সার করো, এখন অ্যান্সার করো দেখি। এখন পারতেছো কিনা বলো, এখন পারবা কিনা বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা কিন্তু এখন মানে তুখুর হয়ে যাচ্ছ, মানে বেসিকের ক্লাসে তুখুর হয়ে যাচ্ছ। বিশ্বাস করো অনেক মানুষই বলবে অনেস্টি মানে সততা, এটা ধরা ছোঁয়া যেটা আমরা শিখছি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তুমি তো সাধারণ শিক্ষার্থী না, তুমি কিন্তু এখন অসাধারণ হয়ে গেছো, তুমি কিন্তু বলবা না হ্যাঁ এটা সাধারণ দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। আমরা শিখছি যে ম্যাপ সি, কি বলো? MAP, ম্যাপ সি, কানাডার ম্যাপ আর কি। ওই ম্যাপ সি এর আগে যদি কি থাকে ভাইয়া? আর্টিকেল থাকে, আর্টিকেল অথবা হচ্ছে কি তুমি বলতে পারো আর্টিকেল ডিটারমিনার অথবা প্লুরাল, প্লুরাল। আর্টিকেল ডিটারমিনার প্লুরাল থাকলে এরপর কি হয়? কমন নাউন হয়, সি এম দিলাম, ঠিক আছে? কমন নাউন। এখন দেখো অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের এ যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আছে? আর্টিকেল আছে, তখন কি হয়ে যায়? এটা কমন নাউন হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তোমার জন্য খুবই উপকারী। কনফিডেন্স পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাকে কি ধোঁকা দিবে, তুমি কি ভুল করবা, তার থেকে বেশি ভুল এখানে করবা, শিখবা এখানে, ঠিক আছে? ওকে, তোমরা কি বিরক্ত হচ্ছ? আমাকে জানাই হতো একটু, বিরক্ত হলে ক্লাস শর্ট করে দিব। হি ইজ আ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। জাস্টিস ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সকল শিক্ষার্থী বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তুমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট বলবো না, কারণ এর আগে এ আছে আর্টিকেল। কি শিখেছি বলো তো? আর্টিকেল, ডিটারমিনার, প্লুরাল, প্লুরাল এইগুলো কিসের আগে থাকলে? ম্যাপ সি, ম্যাপ সি এটার আগে থাকলে পরে কি হয়? কমন নাউন হয়, ঠিক আছে? নর্মাল দৃষ্টিকোণ থেকে অনেক চাকরি টাকরি পরীক্ষা নেবে না, ওরাও হচ্ছে গিয়ে ইয়া করে, ওরাও বলে যেটা ভুল করে যে এটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা এখানে কমন নাউনের উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে উত্তরটা হচ্ছে গিয়ে কমন নাউন হবে, আমি লিখে দিচ্ছি নাউন। ক্লিয়ার?
হুম, হ্যাঁ অ্যান্সার না দেখে দিছি। হ্যাঁ ভাই মানে এটা ভুল ছিল, উনি টাইপিং এ মিস্টেক করছে হয়তো বা, এটা ভুল করছে। আমি ঠিক করে দিব না এটা, পিডিএফ যখন তোমাদেরকে দিব ঠিক করে দিব। আর ক্লাস করে যারা করতেছো তা তো বুঝে গেছো, এটা কমন নাউন হবে অপশন আর কি। তারপর দেখো, তারপর এটা অ্যান্সার করো। ভেরি গুড, এটা অ্যান্সার করো। দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর। রাইস কি? এটা বস্তু। তো বস্তু হলে কি হয়, যে এখানে আবারও ভুল করছে উনি। বস্তু হলে কি হয়, ম্যাটেরিয়াল হয়। কি হয়? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, বস্তু কি বলো, এটা ম্যাটেরিয়াল নাউন। তো রাইস কি? এটা বস্তু, ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন হোক আর যে নাউনই হোক, আমি কি শিখেছি, যে আর্টিকেল, আর্টিকেল, ডিটারমিনার, আর কি প্লুরাল। প্লুরালের জায়গায় সংখ্যা থাকতে পারে আর কি, একই জিনিস, সংখ্যাটা তো প্লুরাল হয়। তারপর হচ্ছে কি তোমার এখানে ম্যাপসি, এমএপিসি, ম্যাপসি। ম্যাপসি এর পরে কি হবে, কমন নাউন। তো এখানে দেখো রাইস কি, রাইস হচ্ছে কি তোমার বস্তু, ম্যাটেরিয়াল। এই যে ম্যাপ, ম্যাপের এম হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন কি আছে, আর্টিকেল দিয়ে আছে। আর্টিকেল দিয়ে থাকলে কি হবে, না কমন নাউন হবে। কি হবে, কমন নাউন। উত্তর কোনটা আছে, উত্তর বি। এত জটিল প্রশ্নের উত্তর সহজ, অথচ রাইস, রাইস যে এটা মনে করো তোমার কি নাউন, রাইসকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন, বস্তু। তো এটা অনেক জটিল ছিল, বাট কেমন লাগতেছে ক্লাসটা বলো? কনফিডেন্স কি পাচ্ছ যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে টপ পজিশন যে করবা, আমি কথাটা বলছিলাম। ওকে, আজকে এই ক্লাস পর্যন্ত। ভাইয়া কি, ভাইয়া কি হয়েছে এই ক্লাস পর্যন্ত? আহ হ্যাঁ হ্যাঁ, আনসার গুলো হাইড করে দিলে তোমরা কনফিডেন্ট হতে পারতা। আনসার গুলো উনি হচ্ছে, ওনার যিনি স্লাইড বানিয়েছে ওনার পরীক্ষা ছিল, তো কিছু মিস্টেক করেছে, এই জন্য আসলে ওনাকে ওইভাবে কিছু বলা হয়নি। আর আনসার গুলো হাইড থাকুক বা যাই করে থাকুক, বুঝতে পারছো, এটাই বড় জিনিস। কনফিডেন্ট তোমরা এমনি কনফিডেন্টলি, কারণ বুঝতে পারছো যে ভাইয়া রাইস একটা ম্যাটেরিয়াল নাউন, এর আগে আর্টিকেল আছে, সো এটা কি হবে, এটা আর ম্যারাথন ক্লাসে তোমাদের আরো থাকবে, তোমরা আরো কনফিডেন্ট হবে ইনশাল্লাহ। আমি হাই কনফিডেন্ট, আমি বিশ্বাস করি তোমরা। এখন দেখো এটাতে পাবলিক যে নাউনে থাকুক দেখার বিষয় না। 20 সংখ্যা আছে না, 20 সংখ্যা মানে কি প্লুরাল, 20 কি সিঙ্গুলার না প্লুরাল? আর্টিকেল, ডিটারমিনার, আর এটা ডিটারমিনার, সংখ্যা কি এটা ডিটারমিনার না, আর হচ্ছে প্লুরাল। তো এগুলোর পরে, এগুলোর পরে ম্যাপসি, ম্যাপসি থাকলে কি হয়, কমন নাউন হয়। সো 20 সংখ্যা, সংখ্যার পরে যে নাউন থাকুক কমন নাউন। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে তোমাকে হাইড করে দিব। উনি ভুল করছে হয়তো বা একটু, আমি খেয়াল করি নাই, আর পরীক্ষা ছিল এই জন্য সব খুব বেশি করতে পারিনি। দেয়ার আর 10 ক্লাসেস, ক্লাসেস যাই থাকুক, এর আগে কি আছে 10 সংখ্যা, সংখ্যার পরে কিছু সংখ্যা, ডিটারমিনার কি একটা সংখ্যা বলছিলাম না, আর্টিকেল, আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনার কি সংখ্যা প্রথম মনে রাখতে বলছিলাম, আচ্ছা প্লুরাল। ঠিক আছে, এগুলোর পরে ম্যাপসি, ম্যাপসি হচ্ছে কমন নাউন। তো সংখ্যা আছে অবশ্যই এটা কমন নাউন। কি হবে, কমন নাউন। এখন তুমি যদি ভুলও করো যে ক্লাস কালেকটিভ নাউন নাকি কমন নাউন, আচ্ছা কালেকটিভ নাউনই হোক বা হচ্ছে কমন নাউনই হোক, মানে যদি কালেকটিভ নাউন হয় দেখিয়ে যেত মানে কমন নাউন হয়ে গেছে। আর কমন নাউন থাকলে তুমি ভুল করে কমন নাউন দেখাবো না। ঠিক আছে, তারপর তুমি কোনো একটা সংখ্যা, মানে কোনো একটা নাউনের আগে, মানে আমি আর সহজ করে বলি, কোনো নাউনের আগে যদি সংখ্যা থাকে, কি থাকে, মানে এই নাউনগুলো আর কোনোটা নাউন, ধরো যে কোনোটা নাউন, এনি নাউন, এর আগে আর্টিকেল আছে, এর আগে কি আছে, ডিটারমিনার আছে, প্লুরাল আছে, বা এই নাউনটা প্লুরাল করে আছে, অবশ্যই এটা কি হবে, মানে ম্যাপসি তো যে কোনোটা নাউনের মধ্যে আছে, পরে কেমন নাউন হয়ে যাবে। এটাই মূল বিষয়, মূল সূত্র হচ্ছে এটাই। আচ্ছা, ওকে, মাথায় সবাই একটু মাথাটা ঢুকাই নিও। আচ্ছা ঠিক আছে, শোনো, লাস্টে যদি তুমি মনোযোগ হারাও ক্লাসের, তো এইটুকু পর্যন্ত করো, কন্টিনিউ করো লাইভ ক্লাসটা, পরে আবার রেকর্ড করে নিও। ঠিক আছে, পরে আবার রেকর্ড করে নিও। এখন দেখো আমরা কি পড়েছিলাম, যে নাউন একটা গণনার ভিত্তিতে দুই প্রকার পড়েছিলাম, কাউন্টেবল, আনকাউন্টেবল।
তো কাউন্টেবল গুলো দুই প্রকার, সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। আমি ক্লাসে টেনে দিচ্ছি, অনেকে হবে। এই জিনিসটা তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, এই জিনিসটা তোমাকে খুব বেশি ইম্পর্টেন্স এখানে দিতে হবে যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল মধ্যে কিছু পার্থক্য থাকে। এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন কাউন্টেবল নাউনের সাথে কি এস বা ইএস যোগ করা যায়, ঠিক আছে, এবং কাউন্টেবল নাউন আনকাউন্টেবল যে নাউন, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 100% এখান থেকে প্রশ্ন হবে। তো যারা মনোযোগ হারাইছো আবার মনোযোগে ফিরে আসো, মনোযোগ দাও। যারা মনোযোগ হারাইছো আবার মনোযোগ দাও ক্লাসে। ওকে, তাহলে কি আজকে ক্লাস এখানে শেষ করে দিব, পরবর্তীতে আরেকটা ক্লাস নিব, এটার জন্য আর 5 মিনিট লাগবে সর্বোচ্চ। কন্টিনিউ করবো নাকি হচ্ছে ক্লাস শেষ করে দেবো সেটা বলো। অনেকে হচ্ছে কি লং ক্লাস জন্য করতেছো, বলো তো কি করবো, ক্লাসকে এখানে শেষ করে দিব নাকি 5 মিনিটে শেষ করে দিব বাকিটা? আপনার কথায় জাদু আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। তোমাদের কোনো রেসপন্স নাই, কি করতে হবে করেন 5 মিনিটে। ওকে 5 মিনিটে ধৈর্য ধরো তাহলে। এটা কিন্তু লাস্ট। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে কিছু পার্থক্য থাকে। কাউন্টেবল নাউনের সাথে কি করা যায়, এস বা ইএস যোগ করা যায়, মানে কি প্লুরাল করা যায়, ঠিক আছে, বার্ড থেকে বার্ডস, পিকচার থেকে পিকচার্স। কিন্তু আনকাউন্টেবল নাউন খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল হওয়া যাবে না কিন্তু। আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এস বা ইএস যোগ করা যায় না, এটা সবসময় সিঙ্গুলার। মানে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এই জিনিস মাথায় রাখবো, সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন কি সিঙ্গুলার, ঠিক আছে। আর কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুইটি হতে পারে, সিঙ্গুলার দুটি লেটার, সিঙ্গুলার প্লুরাল দুটি হতে পারে। এবং এই কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হতে পারে, কিন্তু প্লুরাল করার জন্য। এই জিনিসটা বুঝতে পারলে কিনা বলো। আনকাউন্টেবল নাউন পৃথিবীতে উল্টে গেলেও এর সাথে এস বা ইএস যোগ করা যায় না, যোগ করা যায় না। আর যদি যোগ করা যায় তখন অর্থটা ভিন্ন হয়ে যায়। যেমন ওয়াটার, ওয়াটার থেকে যদি ওয়াটার্স বলো, তখন ওয়াটার মানে এটা কি আনকাউন্টেবল, ওয়াটার্স, ওয়াটার্স, ওয়াটার মানে হচ্ছে পানি। আর ওয়াটার্স মানে কি পানিগুলো না, ওয়াটার্স মানে জলাধার, 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 জলাধার মানে কি যেখানে জল মানে পানি ধারণ করে যে জায়গাটা, যেমন তোমার লেক হতে পারে বা কোনো একটা পুকুর টুকুরও জলাধার হতে পারে। এটা যেখানে জল থাকে বা পানি থাকে এটা জলাধার। আর কাউন্টেবল নাউনের পূর্বে কি সংখ্যাবাচক শব্দ বসে, যেমন 1 2 3 এগুলো বসে। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, বাট আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। তার মানে কি সংখ্যা বসে না। একটা পয়েন্ট পেলাম যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার এবং এর আগে কি বসে না, সংখ্যা বসে না। আর একটা কথা হচ্ছে কি কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা এটা কাউন্টেবল না, এটা হবে আনকাউন্টেবল, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে তিনটা কথা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না, এগুলো সবসময় সিঙ্গুলার, এগুলোর সাথে এস বা ইএস যোগ করা যায় না। কথা বুঝো, এটা নোট করতে হবে। এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসবে, নোট করবা এটা। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে এটা কি হয় না, এস বা ইএস যোগ হয় না, যোগ হয় না, এইটা নোট করবা, স্পেশাল নোট, এটা পরীক্ষায় আসবে। আরটা হচ্ছে কি আর্টিকেল বসে না, এর আগে কি বসে না, আর্টিকেল বসে না, এর আগে লিখে দিই। এর আগে আর্টিকেল বসে না। 3 নাম্বার হচ্ছে সংখ্যা বসে না, এর আগে সংখ্যা বসে না। 3টে জিনিস, তাহলে তোমার একটা এমসি কিন্তু পারবা। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয় না, আর আনকাউন্টেবল নাউনের কি বসে না, আর্টিকেল বসে না, এর আগে সংখ্যা বসে না। এই কথা বুঝতে পারলা কিনা বলো, এটা বুঝতে পারলা কিনা বলো। এটা কিন্তু তোমাকে নোট করতে হবে। এখন কিছু দেখো, গুরুত্বপূর্ণ যে আনকাউন্টেবল নাউন গুলো আছে, ঠিক আছে,
আনকাউন্টেবল নাউনগুলো দিয়ে দিলাম, ওগুলো বাসায় পড়ে নিবা, ঠিক আছে? একটা স্ক্রিনশট নাও আগে, বাসা তো পড়ো পরে, স্ক্রিনশট নাও, নাহলে আমি ক্লাসে পড়ে দিতাম। তো এখানে স্ক্রিনশট নাও, দেখো অ্যাডভাইস, অ্যাঙ্গার, ফার্নিচার, ইনফরমেশন, ইকুইপমেন্ট, হিয়ার, লাফটার, মিউজিক, ওয়েদার, এগুলো সব কি আনকাউন্টেবল নাউন। নাও একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, লেখো এসএস ডান, এসএস ডান লিখো, ঠিক আছে? পরে না আরেকটা স্ক্রিনশট নাও, আরেকটা স্ক্রিনশট নাও, এই দুটো স্ক্রিনশট নাও। এই আনকাউন্টেবল নাউনের বাহিরে কিছু আসবে না, এই আনকাউন্টেবল নাউনের বাহিরে আর কিছু আসবে না। এসএস ডান, এটা হইছে? ঠিক আছে। এখন কিছু আনকাউন্টেবল নাউন আছে, এগুলোকে কাউন্টেবল রূপে ব্যবহার করা যায়। যেমন একটু আগে বলছিলাম যে ওয়ার্ক, মনোযোগ দাও, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, এটা আনকাউন্টেবল নাউন। এর আগে যদি এ ওয়ার্ক বা ওয়ার্কস হয়, এটা হচ্ছে শিল্পকর্ম বা সাহিত্যকর্ম। অর্থগুলো দেওয়া আছে, লাইট মানে হচ্ছে আলো, এ লাইট মানে বা লাইটস মানে হচ্ছে বাতি। তো এইটাও তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা যেহেতু ক্লাস 5 মিনিটে শেষ করতে বলছো, তাই একটু আগাই দিচ্ছি, ঠিক আছে? এবং এই আনকাউন্টেবল নাউনের আগে এই ডিটারমিনারগুলো বসাবা, মানে যে এইখানে আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে এইগুলো বসাবা, লিটল, এ লিটল, দা লিটল, এগুলো বসাবা আনকাউন্টেবল নাউন হলে। কাউন্টেবল নাউন হলে ফিউ, দা ফিউ, অনলি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এগুলো বসাবা। আর কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সাথে বসতে পারে এই ডিটারমিনার গুলো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এগুলো তোমার এমসিকিউ প্র্যাকটিস করার সময় দেখাই দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে যে জিনিসটার কথা বলতেছিলাম, সেটা থেকে ডিটারমিনার, ডিটারমিনার কি? আর্টিকেল, এ এন ডি, এটা একটা ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ তো ছিল, প্রোনাউন যে দিস, দ্যাট, দিস, দোস, এটা ডিটারমিনার। পসেসিভ মাই, ইউর, হিজ, হার, ইটস, ইউর, এগুলা। তারপরে কোয়ান্টিফায়ার সাম, এনি, ফিউ, মেনি, মাচ, সেভারেল। নাম্বার 1 2 3 10, এগুলো কি ডিটারমিনার। অর্ডিনাল মানে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, যে সিরিয়াল রুল যেটা বলি। আর ডিস্ট্রিবিউটিভ যে ইচ, আইদার, নেইদার, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এগুলো কি ডিটারমিনার। ডিটারমিনার এইগুলো কি? এই সবগুলো আর্টিকেল একটা ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ একটা ডিটারমিনার, পসেসিভ একটা ডিটারমিনার, কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার, নাম্বার একটা ডিটারমিনার, অর্ডিনাল একটা ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ কি একটা ডিটারমিনার, ঠিক আছে? ক্লিয়ার? আর এই চকটা ভালো করে বাসায় নোট করবা। এটা আমি তোমাদের করাচ্ছি না, এটা লেখা লাগবে না, এই সাফিক্স গুলো লেখা লাগবে না। দেখো ভার্ব ও অ্যাডজেক্টিভের পরে যোগ হয়ে নাউন গঠন করে। যেমন এখানে একটা বলি এ এন সি, এন্স, দেখো ইম্পর্টেন্ট শেষে এ এন সি আছে না, এ এন সি যোগ করে কি হলো? নাউন গঠন করছে অ্যাডজেক্টিভের সাথে। কারেজ, দেখো এ জি ই যোগ করে কি করছে? নাউন গঠন করছে। এইগুলো হচ্ছে নাউনের একটা ফরমেশন, সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এর বাইরে কিছু আসবে না। তো আজকের লেকচার শিটে যা দিছি, তুমি আমাকে একটু বলো একবার যে বাংলাদেশে এমন কোন বই আছে যে বই এত ইনফরমেশন দেওয়া আছে? এবং আমার লক্ষ্য হচ্ছে তোমাকে সবচেয়ে ভালোটা দেওয়া, তোমাকে সবচেয়ে ভালোটা দেওয়া। আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। সো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে জানাও। এবং তোমাদের কি এই ডিউরেশনের ক্লাস নিতে পারবা, নাকি তোমাদেরকে আরো ছোট করে ক্লাস দেবো সেটা বলো, এটা আমাকে একটু জানাও কাইন্ডলি। ভাইয়া ক্লাসটা একটু ছোট করে নেন, মানে পরিসরটা ছোট করে নেন, আমরা ধৈর্য রাখতে পারতেছি না। আরটা হচ্ছে কি ভাই সমস্যা নেই, আপনি এভাবে ক্লাস চালান, তোমরা যেভাবে বলবো সেভাবে ক্লাস নেব। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, ক্লাস কি অলরেডি শেষ। তো ক্লাসটা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগছে এবং তোমরা কিন্তু দুর্দান্ত অনেক টেকনিক শিখছো, অনেক কিছু শিখছো। ঠিক এইভাবে যদি তোমাকে ক্লাস না হয়, আমি কথা দিয়েছিলাম 20টা ক্লাস, 20টা ক্লাস না, ক্লাস হবে আরো অনেক বেশি, ক্লাসের সংখ্যাটা অনেক বাড়াই দিব, ঠিক আছে? শুধু তোমরা কি করবা? ধৈর্য ধরে ক্লাসগুলো করবা, তাইলে হবে, ঠিক আছে? আগামীকালকে থেকে আর ক্লাসের সংখ্যাটা মানে বাড়াই দিব আর ডিউরেশনটা একটু কমাই দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলকে ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ। আজকে ক্লাসটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? এইভাবে পড়ার পর পরবর্তী তুমি ঘুম থেকে ওঠার পরে একটু ঘুমাও এখন, বা হচ্ছে কি অন্য একটা সময় আরেকটু ক্লাসটা ভালো করে দেখো, বেস্ট ক্লাস ছিল এটা, ঠিক আছে? ওকে,
প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে নোট আগামীকাল 11টার মধ্যে করতে হবে, ঠিক আছে? আগামীকাল 11টার মধ্যে নোট করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাসে একটা স্ক্রিনশটও তোমাকে দিতে হবে নোটের সাথে, ক্লাস সম্পর্কে রিভিউ দিবা। আমি আবারও বলছি, ক্লাসের নোটটা কি? প্রথম তোমার নাম, ইউর নেম, তোমার নাম লিখবা আগে, তোমার নাম প্রথম, তারপর হচ্ছে কি তোমার কলেজ নাম, চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। তারপর হচ্ছে কি ক্লাসের মেন্টরের নাম, 4 নাম্বার হচ্ছে কি ক্লাসটা কেমন ছিল, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই পর্যন্ত। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস তোমাদের জুয়ার ভাই বাংলা ক্লাস পড়াবে, রুটিন তো দেওয়াই আছে। যে কোনো সমস্যা হবে ভাইকে জানাবা, ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।